আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। জৈব যৌগের পর্ব 4 এই পর্বে তোমাদেরকে স্বাগতম। ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্সের যে প্রিমিয়াম ক্লাস, এই ক্লাসের পর্ব 4 এ আমরা 4টা টপিক দেখব। একটা হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহলের পাশাপাশি আমরা ইথার দেখব। সো আর ও আর এটা হচ্ছে আমাদের ইথার, এবং এছাড়া হচ্ছে অ্যালডিহাইড কিটোন। সো অ্যালডিহাইডের সংকেত RCOH এবং কিটোন RCOR। এই যে 4টা টপিক, এই 4টা টপিক আমরা স্টেপ বাই স্টেপ দেখব। সো পর্ব 4 হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটি পর্ব, কারণ হচ্ছে এই পর্বে আমরা যেগুলো দেখব এই জায়গা থেকে এমসিকিউ কিন্তু হিউজ পরিমাণে আসে, এবং এইগুলো এমসিকিউ গুলো সলিউশন করার আগে আমি তো সবগুলো এমসিকিউ আগে পড়ে নিছি। পড়ে নিতে যে দেখছি এখান থেকে যে এমসিকিউ গুলো আসে এইগুলাই ঘুরে ফিরে বিভিন্ন জায়গায় প্রশ্নে আসে। সো এইগুলা তুমি যদি বুঝে বুঝে আমার সাথে একবার করে ফেলতে পারো, তাহলে তোমার জন্য একদমই ইজি হয়ে যাবে জিনিসটা, একদমই ইজি হয়ে যাবে। সো আমার সাথে ফুল ক্লাসটা মনোযোগ সহকারে করবা। আর এই ক্লাসের ভিউজ একটু কম আসতেছে কারণ আমি হয়তো স্মার্ট বোর্ডে না নিয়ে তোমার স্ক্রিন রেকর্ড করে নিচ্ছে এই জন্য। বাট আমি একটু তোমাদেরকে সাজেস্ট করব, তোমাদের ফ্রেন্ড সার্কেলে সবাইকে এই ক্লাসগুলো দেখার জন্য সাজেস্ট করবা। এই ক্লাসগুলো দেখলে সে ভার্সিটি ক ইউনিটের যে কোনো জায়গায় তুমি জৈব যৌগ থেকে যে সমস্ত এমসিকিউ আসবে সেগুলো সে পারবে, এটা আমি তাকে গ্যারান্টি দিচ্ছি। সো এই ক্লাসগুলো জাস্ট তুমি ফলো করো, এই ক্লাসগুলো মোর দেন এনাফ তোমার এমসিকিউতে 5 থেকে 6টা যে এমসিকিউ আসবে সেগুলো কমন পাওয়ার জন্য এবং এইগুলা ভালো করার জন্য। সো আমি একটু সাজেস্ট করব বা তোমাদের কাছে একটু রিকোয়েস্ট করব ভাইয়া, যে তুমি আমার এই রিকোয়েস্টটা রাখবা। রিকোয়েস্টটা কি? রিকোয়েস্ট হচ্ছে এই ক্লাসগুলাকে তুমি তোমার ফ্রেন্ড সার্কেলে সাজেস্ট করবা, তাদের ভিতরে একটু ছড়িয়ে দিবা। আর চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবা। প্রথমে আসো আমাদের অ্যালকোহল নিয়ে একটু বেসিক কথাবার্তা হোক। সো অ্যালকোহল নিয়ে যদি বেসিক কথাবার্তা বলি, অ্যালকোহলের বেসিক সংকেত হচ্ছে ROH। সো যদি আমরা এখানে অ্যালকোহলের একদম বেসিক অ্যালকোহল দেখি, দেখো CH2OH, এটা কিন্তু একটা বেসিক অ্যালকোহল। এইটা হচ্ছে একটা বেসিক অ্যালকোহল যেটাকে আমরা বলছি হচ্ছে মিথানল। এখন এই মিথানলের যে কার্বন, এই কার্বনে কয়টা আর যুক্ত আছে তার উপর ডিপেন্ড করে আমরা এখানে ডিগ্রি বলবো। যেমন দেখো CH2, এখানে OH, এই সাইডে যদি একটা আর যুক্ত থাকে তখন সেটা 1 ডিগ্রি অ্যালকোহল। এখন একটা আর এর জায়গায় এখান থেকে একটা হাইড্রোজেন কমায় তুমি যদি আর সংখ্যা 2টা করো তখন সেটা 2 ডিগ্রি অ্যালকোহল হয়ে যায়। আরেকটা হাইড্রোজেন কেটে এখানে যদি আর 3টা করো তাহলে সেটা 3 ডিগ্রি অ্যালকোহল হয়ে যায়। সো অ্যালকোহলের ক্ষেত্রে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এটা মানে কি? এটা মানে হচ্ছে সেই অ্যালকোহলের কার্যকরী মূলক বা আলফা কার্বন যেটা আছে, কার্যকরী মূলকের পাশের কার্বন বা আলফা কার্বন যেটা আছে, আলফা কার্বনে কয়টা আর আছে? একটা আর, এখানে 2টা আর, এখানে 3টা আর। সো আলফা কার্বনে কয়টা আর তার উপর ডিপেন্ড করে আমরা এখানে ডিগ্রি দিচ্ছি। সো এটা গেল আমাদের প্রথম একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে দেখো আমাদের এখানে অ্যালকোহলের কিছু সাধারণ প্রস্তুতি দেয়া আছে। অ্যালকোহলের সাধারণ প্রস্তুতির ভিতরে প্রথম প্রস্তুতিটা দেখো অ্যালকাইল হ্যালাইডের আদ্র বিশ্লেষণ। সো অ্যালকাইল হ্যালাইডের আদ্র বিশ্লেষণ করে অ্যালকোহল কিভাবে প্রস্তুত করা যায় এটা বোঝার জন্য আমরা একটা এক্সট্রা পেজ নিলাম। তো দেখো আমাদের কাছে অ্যালকাইল হ্যালাইড RX এইটা আছে। এইটার এখন আমরা আদ্র বিশ্লেষণ করব, মানে কি এর সাথে আমরা পানি যোগ করব। সো অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমরা পানি যোগ করি তাহলে আদ্র বিশ্লেষণ করলে, খেয়াল করো, আদ্র বিশ্লেষণ করব যখন, তখন আমরা যখন এখানে বিক্রিয়া করাবো মানে এখানে হালকা পরিমাণ হিট দিলে এই পানি মানে হচ্ছে এখানে H এবং OH দুইটা পার্ট আছে। সো এখানে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে, আর এবং OH একসাথে হয়ে যাবে এই OH টা, আর H এবং এখান থেকে X অপসারণ হয়ে যাবে HX। সো দেখো অ্যালকাইল হ্যালাইডে আদ্র বিশ্লেষণ করে আমরা কিন্তু অ্যালকোহল পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের নাম্বার 1 রিঅ্যাকশন। সো এই নাম্বার 1 রিঅ্যাকশনে অ্যালকাইল হ্যালাইডের জায়গায় সাপোজ ধরো আমরা CH3Br নিলাম এবং এর সাথে পানি নিলাম এবং তারপরে এই জায়গাতে বিক্রিয়া করাইলাম। সো বিক্রিয়া শেষে কি হবে বলতো? CH3OH এবং হচ্ছে HBr। সো এই যে বিক্রিয়াগুলো ঘটলো, এই বিক্রিয়া হচ্ছে আমাদের এখানে মনে রাখতে হবে যে অ্যালকোহল প্রস্তুত করতে বললে আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল প্রস্তুত করতে পারবো। অ্যালকোহল যদি প্রস্তুত করতে বলে তখন আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল প্রস্তুত করতে পারবো। এই বিক্রিয়াটা আমি তোমাদের দেখিয়ে দিছি, বুঝতে পারছো? সো পানির সাথে সংযুক্ত করলে আদ্র বিশ্লেষণ করলেও হয়, আবার এখানে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে করছে, সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েও করা যায়। ঠিক আছে, এবার বলছে দেখো অ্যাস্টারের সাথে আদ্র বিশ্লেষণ। অ্যাস্টারের সাথে আদ্র বিশ্লেষণ এটার মানে কি? অ্যাস্টারের সাথে আদ্র বিশ্লেষণ এইটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, অ্যাস্টার, অ্যাস্টার তো চিহ্ন তাই না? অ্যাস্টারের বেসিক সংকেত হচ্ছে RCOO। এর সাথে আদ্র বিশ্লেষণ, সো ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড
এইটার উপস্থিতিতে আমরা যদি এখানে পানি দিই, হ্যাঁ, আমরা যদি এখানে পানি দিই মানে H2O পানি দিই, সো এই জায়গাতে H2O পানি দিলে এই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আদ্র বিশ্লেষণ করলে আমাদের দুইটা পার্ট হবে। এই সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা পার্ট সোডিয়াম আর একটা পার্ট OH। সো এই OH সরাসরি যে একটা আর এর সাথে বসে যাবে, একটা আর এর সাথে বসে যাবে, আর আরেকটা আর এর সাথে তোমার RCOOH হওয়ার কথা, বাট এই যে জায়গায় সোডিয়াম আছে, সোডিয়াম অনেক অ্যাক্টিভ হয়, এই সোডিয়াম বসবে, অর্থাৎ অ্যাসিড না হয়ে অ্যাসিডের সল্ট তৈরি হবে। এই যে অ্যাসিড না হয়ে অ্যাসিডের সল্ট তৈরি হলো, এইটা থেকে আমরা কিন্তু অনায়াসে এখানে দুইটা জিনিস পেয়ে গেলাম, একটা হচ্ছে অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিডের সল্ট, আরেকটা পাইলাম কি অ্যালকোহল। সো এই ধরনের বিক্রিয়াগুলো আমাদের একটু ক্যালকুলেশন করে করে মনে রাখতে হবে। দেখো এই যে 2 নাম্বার অ্যাস্টারের আদ্র বিশ্লেষণ, এই বিক্রিয়াটাও আমরা কি করব মনে রাখার চেষ্টা করব। সো কার্বক্সিলিক অ্যাসিড বা অ্যাস্টার RCOO অ্যাস্টার, তোমার হচ্ছে যে অ্যাস্টারের সাথে সোডিয়াম পটাশিয়াম হাইড্রোক্সাইড সহ উত্তপ্ত করলে এই বিক্রিয়াটি ঘটে। এবার দেখো 3 নাম্বার যে বিক্রিয়াটি দেওয়া আছে সেটা হচ্ছে বিজারকের মাধ্যমে। এই বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া। এই বিজারকের মাধ্যমে তুমি যদি বিক্রিয়া করা শিখে যাও, তাহলে তুমি বিভিন্ন যৌগের মাধ্যমে বিক্রিয়া করে অ্যাস্টার প্রস্তুত মানে তোমার হচ্ছে কি অ্যালকোহল প্রস্তুত করতে পারবা। এবার এইটা শেখানোর জন্য আমি তোমাকে আরেকটা এক্সট্রা পেজ নিয়ে দেখাই। দেখো আমাদের এখানে বিজারক হিসেবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এইটা ব্যবহার হচ্ছে। এটা কি হিসেবে ব্যবহার হচ্ছে? বিজারক হিসেবে। সো এই বিজারক হিসেবে ব্যবহার হলে এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড তোমার জায়মান হাইড্রোজেন দিতে পারে, পর্যাপ্ত পরিমাণে জায়মান হাইড্রোজেন দিবে। এবার ধরো আমাদের কাছে বিজারক তো আমরা চিনলাম। এবার ধরো আমাদের কাছে যে কোনো একটা যৌগ দেয়া আছে, সেটা কি দেয়া আছে? অ্যালডিহাইড হতে পারে, কিটোন হতে পারে, কার্বক্সিলিক অ্যাসিড হতে পারে। সো আমরা ধরে নিলাম আমাদের কাছে একটা অ্যালডিহাইড আছে RCHO। এই অ্যালডিহাইডের সাথে যখন তুমি বিজারক ব্যবহার করবা, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ব্যবহার করবা, তখন এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এখানে আমাদের জায়মান হাইড্রোজেন দিবে, ঠিক আছে? এই জায়মান হাইড্রোজেন তোমার এই যে অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে এই কার্বন অক্সিজেন ডাবল বন্ডটা ভেঙে ফেলবে। সো এখানে কার্বন অক্সিজেন ডাবল বন্ড ছিল, এই জায়গায় কার্বন অক্সিজেন ডাবল বন্ড ছিল, এরকম বন্ড ছিল। সো এই জায়গার একটা বন্ড ভেঙে ফেলবে, এই জায়গার এই বন্ড ভেঙে ফেলে এই জায়গাতে তোমার হাইড্রোজেন বসাই দিবে, ঠিক আছে? আর আরেকটা হাত এখানে খুললে এখানে একটা হাইড্রোজেন বসাই দিবে, তাহলে কি হয়ে গেল? আর তোমার CH2OH তৈরি হয়ে গেল। সো দেখো এই জায়গা থেকে আমরা কি পেয়ে গেলাম? আমরা জাস্ট সিম্পলি অ্যালডিহাইড ছিল, অ্যালডিহাইড থেকে অ্যালকোহল পেয়ে গেলাম বিজারণের মাধ্যমে। এবার দেখো এই অ্যালডিহাইড থেকে অ্যালকোহল পেয়ে গেলাম বিজারণের মাধ্যমে, এটা যদি আমরা কার্বক্সিলিক অ্যাসিডের সাহায্যে করি তাও কিন্তু আমরা বের করতে পারি। কার্বক্সিলিক অ্যাসিডের সাহায্যে কিভাবে হবে ভালো করে খেয়াল করলে দেখবা, এই জায়গাতে আমাদের এই রকম ভাবে OH আছে। এখন এইটাকে যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের উপস্থিতিতে বিজারণ করি, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এটার উপস্থিতিতে বিজারণ করি, তখনও আমাদের এখানকার এই যে ডাবল বন্ড, এই ডাবল বন্ড ভেঙে যেয়ে হাইড্রোজেনের সাথে প্রতিস্থাপিত হয়ে যে পানি উৎপন্ন করবে, আর এগুলো সব হাইড্রোজেন দিয়ে প্রতিস্থাপিত হবে। হাইড্রোজেন দিয়ে প্রতিস্থাপিত হলে আর CH2OH তৈরি হয়ে যায়, প্লাস পানি তৈরি হয়। সো এই বিক্রিয়াতেও আমরা কিন্তু পাচ্ছি কি বলতো? আমরা কার্বক্সিলিক অ্যাসিড থেকে তোমার অ্যালকোহল পাচ্ছি। এবার দেখো 3 নাম্বার, আমরা কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকোহল, এরপরে যদি আমরা কিটোন নিই RCOR কিটোন, এই কিটোনের সাথে আমরা আবারও যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বিজারক ব্যবহার করি, তাহলে দেখো এখানে ডাবল বন্ড ভাঙবে। সো ডাবল বন্ড ভাঙলে OH বসবে, আর এখানে দেখো R বসবে। তাহলে দেখো তো এই জায়গাতে আবার এই জায়গাতে অ্যালকোহল হয়ে গেল না? সেকেন্ডারি অ্যালকোহল প্রস্তুত হয়ে গেল। সো এই যে সেকেন্ডারি অ্যালকোহল প্রস্তুত হলো, এটাও কিন্তু আমরা এই বিজারকের মাধ্যমে করতে পারলাম। সো অ্যাস্টারের পাশাপাশি আমরা এই জায়গাতে মানে কিটোনের পাশাপাশি আমরা যদি এখন অ্যাস্টার নিই RCOOR, সেটার সাথে বিক্রিয়া করলেও আমাদের এইভাবেই আমরা কি পাবো? অ্যালকোহল পাবো। তার মানে আমরা 3 নাম্বার একটা রিঅ্যাকশন দেখলাম। রিঅ্যাকশনটা কি? যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এই বিজারকের সাহায্যে তোমার অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, কিটোন, তারপরে হচ্ছে অ্যাস্টার, এগুলাকে বিজারণ করি, প্রত্যেকটা থেকে অ্যালকোহল প্রস্তুত করা যায়। সো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, তাহলে এই জায়গাতে একটা নোট নিবা, নোটটা কি? নোটটা হচ্ছে তুমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এই বিজারক থেকে অ্যালকোহল প্রস্তুত করতে পারবা। কি থেকে? প্রথম কথা তুমি হচ্ছে তোমার হচ্ছে যে অ্যালডিহাইড থেকে পারবা, দ্বিতীয় কথা কিটোন থেকে পারবা, 3 নাম্বার কথা অ্যাস্টার থেকে পারবা, 4 নাম্বার কথা কার্বক্সিলিক অ্যাসিড থেকে পারবা।
এই চারটা থেকেই তুমি অ্যালকোহলে কনভার্ট করতে পারবা, ঠিক আছে? সো রিঅ্যাকশন সহ এটা একটু মনে রাখবা, ঠিক আছে? এবার আসো আমাদের পরবর্তীতে ইথার নিয়ে কথা। ইথারের বেসিক সংকেত কি ভাইয়া? ইথারের বেসিক সংকেত হচ্ছে আর ও আর, এইটাকে আমরা বলি হচ্ছে ইথার। সো আর ও আর এটাকে যদি আমরা ইথার বলি, এই ইথারের বিভিন্ন রূপ আছে, ইথারের বিভিন্ন রূপ আছে, খেয়াল করলে দেখো প্রথমত আমাদের এই যে রূপ, প্রথম রূপটা আছে, দ্বিতীয় রূপটা আছে, 3 নাম্বার রূপটা আছে। সো দ্বিতীয় রূপে দেখো বেনজিনের সাথে একটা অক্সিজেন, তারপরে আর, তারপর দুইটা বেনজিনের মাঝখানে অক্সিজেন আছে। সো এই জায়গায় সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে ডাইইথাইল ইথার। ডাইইথাইল ইথার এটা হচ্ছে সবচেয়ে সাধারণ রূপ। সো ডাইইথাইল ইথার এটা আসলে কিভাবে কাজ করে দেখো, CH3 CH2, তারপর অক্সিজেন, আবার এই সাইডে CH2 CH3। সো দেখো এই সাইডে একটা, এই সাইডে একটা ইথাইল, এই সাইডে একটা ইথাইল, দুই সাইডে দুইটা ইথাইল। সো দুইটা ইথাইল মানে ডাইইথাইল। সো এটাকে বলা হচ্ছে ডাইইথাইল ইথার, ঠিক আছে? এটাকে বলে কি ডাইইথাইল ইথার। সো এই যৌগটা সবচেয়ে বেশি পাওয়া যায়। এবার আসো আমরা যদি একটু দেখি ইথার প্রস্তুতি আমরা কিভাবে করতে পারি। ইথারের অনেক ধরনের প্রস্তুতি আছে, যেমন দেখো এখানে আমাদের প্রথমেই বলছে অ্যালকোহল থেকে ইথার প্রস্তুতি। সো আমরা একটু অ্যালকোহল থেকে ইথার প্রস্তুতি একটা স্লাইড নিয়ে করার চেষ্টা করি। দেখো আমাদের কাছে অ্যালকোহল আছে ROH। সো এই অ্যালকোহল দিয়ে আমরা ইথার প্রস্তুত করব, কিভাবে করতে পারি? এই অ্যালকোহলের যদি আমরা দুইটা যৌগ নিই, 2 মোল অ্যালকোহল নিই এবং আমরা সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 140 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে হিট দিই। সো আমাদের এখানে যেই অ্যালকোহলগুলো আছে, এই সালফিউরিক অ্যাসিডের কাজ কি বলতে পারবা কেউ? সালফিউরিক অ্যাসিডের কাজ হচ্ছে নিরুদন করা। নিরুদন মানে পানি অপসারণ করা। সেখান থেকে পানি বাদ দিবে সে সামহাও। সো এই জায়গা থেকে OH আর এখান থেকে H নিয়ে সে প্রথমেই পানি বাদ দিবে। সো যেই পানিটা সে বাদ দিছে, পানি বাদ দেওয়ার পরে বাকি যে অংশটা আছে, একটা R আছে, একটা O আছে, একটা R আছে। সো এই তিনটা অংশ দেখো ROR তৈরি করছে। সো ROR তৈরি করলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি? ইথার পাচ্ছি। সো ইথার তৈরি করছি কিভাবে? অ্যালকোহলের মাধ্যমে ইথার তৈরি করতেছি। এবার দেখো পরে আমাদের পরে যেই কোশ্চেনটা আছে, দেখো এইটাও আমরা অ্যালকোহলের মাধ্যমে ইথার তৈরি করছি, তবে এখানে আমরা নিরুদন করছি সালফিউরিক অ্যাসিডের মাধ্যমে, আর এখানে করছি অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যালুমিনিয়াম ফসফেটের মাধ্যমে। এটা কিভাবে দেখো, সেম ভাবে আমরা যদি এখানে তোমার হচ্ছে ইয়া নিলাম, অ্যালকোহল নিলাম, এই অ্যালকোহলের সাথে আরো একটা অ্যালকোহল নিলাম। সো দুইটা অ্যালকোহল নিলাম, এই দুইটা অ্যালকোহলের সাথে আমরা যদি অ্যালুমিনিয়াম গুঁড়া, অ্যালুমিনিয়াম অক্সাইড নিই বা অ্যালুমিনিয়াম ফসফেট AlPO4 এইটা নিই এবং এটা 240 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এটার সাহায্যে বিক্রিয়া করে, তাহলে এখান থেকে আবারও H আর OH উঠে যাবে, যে ROR পাওয়া যাবে, মানে ইথার প্রস্তুত হবে। সো ইথার প্রস্তুতির এইটা একটা বিশেষ প্রক্রিয়া, যেই প্রক্রিয়ার মাধ্যমে আমরা কিন্তু এখান থেকে ইথার প্রস্তুত করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এবার বলছে দেখো অ্যালকোহলের শনাক্তকরণ বিক্রিয়া, এইটা আমাদের একটু মনে রাখতে হবে। অ্যালকোহলের শনাক্তকরণ বিক্রিয়া, এখান থেকে মাস্ট MCQ আসবে। সো যেহেতু মাস্ট MCQ আসবে, এটা আমরা একটু ভালো করে খেয়াল করব। সো অ্যালকোহলের শনাক্তকরণ বিক্রিয়া দুইটা, একটা হচ্ছে সোডিয়াম পরীক্ষা আর একটা হচ্ছে PCl5 পরীক্ষা। সো দুইটা পরীক্ষার মাধ্যমে আমরা অ্যালকোহলের শনাক্তকরণ করি। প্রথমত আমাদের সোডিয়াম পরীক্ষা যেটা, দেখো আমরা অ্যালকোহল নিলাম, অ্যালকোহলের সাথে আমরা যদি এখানে সোডিয়াম নিই, ধাতব সোডিয়াম নিই, তাহলে এই ধাতব সোডিয়াম অত্যন্ত সক্রিয় হওয়ার কারণে এখান থেকে হাইড্রোজেনকে তোমার বের করে দিবে। সো হাইড্রোজেনকে যদি বের করে দেয়, বের করে দিলে RONA এইটা বসে যায়, প্লাস হাইড্রোজেন গ্যাস বুদবুদ তৈরি হয়। এই যে হাইড্রোজেন গ্যাস বুদবুদ তৈরি হয়, এই হাইড্রোজেন গ্যাস বুদবুদ দেখে আমরা বুঝতে পারি যে হাইড্রোজেন গ্যাস বুদবুদ বের হয়ে গেল। এই হাইড্রোজেন গ্যাস বুদবুদ দেখে বোঝা যায় যে এইটা হচ্ছে তোমার অ্যালকোহল ছিল। অর্থাৎ যখনই তুমি সোডিয়ামের সাথে অ্যালকোহল মিশাবা, তখন হাইড্রোজেন গ্যাস বুদবুদ বের হবে। এই গ্যাস বুদবুদ দেখে বোঝা যাবে যে এখানে অ্যালকোহল ছিল। বুঝতে পারছো? এবার দেখো আমরা PCl5 পরীক্ষায় কি করি। PCl5 পরীক্ষায় আমরা অ্যালকোহলের সাথে PCl5 যোগ করি। সো দেখো আমাদের এখানে অ্যালকোহল আছে, এর সাথে আমরা PCl5 যোগ করব। সো একটা জিনিস মাথায় রাখবা, যখনই PCl5 এর সাথে বিক্রিয়া হবে, তখন তোমাকে একটা বিশেষ ক্যারিসমাটিক ওয়েতে এটা সলিউশন করতে হবে। আমি এই ক্যারিসমাটিক ওয়েটা কিভাবে করি দেখো, এই যে OH আছে না, OH টাকে ভেঙে দুইটা পার্টে ভাগ করবা, O আলাদা লিখবা, H আলাদা লিখবা। এবার এই PCl5 আছে না, PCl5 এর ভিতরে PCl3 সবসময় বসবে হচ্ছে অক্সিজেনের নিচে, হাইড্রোজেনের নিচে একটা ক্লোরিন, আর এর নিচে একটা ক্লোরিন বসাইলে, এবার দেখো এই বরাবর তুমি যদি উৎপাদ তৈরি করো, তাহলে HCl একটা উৎপাদ, এই বরাবর উৎপাদ তৈরি করলে
POCl3 একটা উৎপাদ, এই বরাবর উৎপাদ তৈরি করলে RCl একটা উৎপাদ। সো RCl, POCl3, HCl, এই যে তিনটা উৎপাদ পাওয়া যায়, এর ভিতরে আমরা এটা একটু বিক্রিয়া করাই। এই বিক্রিয়ায় আমরা উৎপাদ কি কি পাচ্ছি তাহলে? RCl পাচ্ছি প্রথমে, তারপরে POCl3 পাচ্ছি, তারপরে HCl পাচ্ছি। এখন এই বিক্রিয়ার উৎপাদগুলোর সাথে আমি যদি এখন একটা কাঁচ নলের উপর অ্যামোনিয়া দিয়ে যুক্ত করি, সেই অ্যামোনিয়া তোমার দেখো HCl এর সাথে বিক্রিয়া করবে। অ্যামোনিয়া প্লাস HCl বিক্রিয়া করলে অ্যামোনিয়াম ক্লোরাইড এইটা তৈরি করবে এবং এই অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া দিবে। এই অ্যামোনিয়াম ক্লোরাইডের কি দিবে ভাইয়া? সাদা ধোঁয়া। সো যেই অ্যামোনিয়াম ক্লোরাইডে সাদা ধোঁয়া দিবে, এই সাদা ধোঁয়া দেখে আমরা চিহ্নিত করতে পারবো যে এইটা আসলে আমাদের তোমার হচ্ছে যে অ্যালকোহল ছিল। তার মানে দুইটা স্টেপ, PCl5 পরীক্ষা দুইটা স্টেপ। ফার্স্ট স্টেপে কি করব ভাই? আমরা ফার্স্ট স্টেপে অ্যালকোহলের সাথে PCl3 যোগ করব, করলে আমাদের এই জায়গাতে যে প্রোডাক্টগুলো তৈরি হবে তার ভিতর একটা প্রোডাক্ট হচ্ছে HCl। সেই HCl এর সাথে আমরা অ্যামোনিয়া যুক্ত একটা কাঁচনল যদি ঠেকাই, তাহলে তারা বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইডে সাদা ধোঁয়া দিবে। এই সাদা ধোঁয়া দেখে আমরা বুঝতে পারবো যেখানে অ্যালকোহলই ছিল। তাহলে PCl5 এর সাথে অ্যালকোহল পরীক্ষা দুইটা স্টেপে হয় এবং এখানে অ্যামোনিয়াম ক্লোরাইডে সাদা ধোঁয়া দেয়। সো এটা আমাদের মুখস্থ করতে হবে। এই দুইটা পরীক্ষা দেখবা MCQতে বারবার আসতেছে, মাস্ট আমাদের মনে রাখা লাগবে। এবার দেখো আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া আছে, সেটা হচ্ছে ইথার এবং অ্যালকোহলের ভিতরে পার্থক্যকরণ। সো ভালো করে খেয়াল করলে দেখবা যে অ্যালকোহলের এখানে ROH আছে, এই ROH PCl5 এর সাথে বিক্রিয়া দেয়, দিয়ে HCl তৈরি করে, যেই HCl অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া দেয়। কিন্তু আমরা যদি ইথারে আসি, ইথারে কিন্তু কোনো OH নাই। OH না থাকার কারণে এ কিন্তু PCl5 এর সাথে বিক্রিয়া দেয় না। PCl5 এর সাথে বিক্রিয়া দেওয়ার জন্য আমাদের যে একটা HCl লাগবে, সেই HCl আমরা এখানে পাচ্ছি না। ঠিক আছে? PCl5 এর সাথে তুমি বিক্রিয়া করাইতে পারবা RCl এবং POCl3, এই দুইটা জিনিস প্রস্তুত হবে। RCl হবে 2 মোল, কিন্তু এইটা কোনো অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে সাদা ধোঁয়া তো দিচ্ছে না। সো দেখো যে জায়গাতে অ্যালকোহল থাকবে, এখানে যেহেতু আমরা অ্যামোনিয়াম ক্লোরাইডে সাদা ধোঁয়া পাচ্ছি, সো এটা দেখে আমরা চিহ্নিত করতে পারি এটা অ্যালকোহল। বাট এখানে যেহেতু অ্যামোনিয়াম ক্লোরাইডে সাদা ধোঁয়া তৈরি হচ্ছে না, তার মানে এটা হচ্ছে কি বলতো? ইথার। সো ইথার এবং অ্যালকোহল শনাক্তকরণ করার জন্য আমাদের এই প্রসেসটা ফলো করলেই হয়। সো এই প্রসেসটা ফলো করতে হবে। ঠিক আছে? এবার বলছে দেখো তোমার পরীক্ষাগারে এই বিক্রিয়াটা আমাদের তেমন একটা লাগবে না। ঠিক আছে? এটা তেমন একটা আসে না। বাট তুমি যদি মনে করো যে পড়বা, তাহলে পড়ে নিতে পারো। ইথারের সাথে সালফিউরিক অ্যাসিড যোগ করলে অক্সোনিয়াম লবণ তৈরি হয়। এটা তেমন একটা লাগে না, বাট তুমি চাইলে পড়ে রাখতে পারো। মেইনলি ইথার এবং অ্যালকোহলের পার্থক্যকরণ এবং আগে যেই দুইটা পার্থক্য বা শনাক্তকরণ বিক্রিয়া পড়ছো, এই দুইটা মনে রাখা মাস্ট। এই দুইটা তোমাকে মাস্ট মনে রাখতে হবে। ঠিক আছে? সো এই পর্যন্ত যদি তুমি ক্লিয়ারলি বুঝতে পারো, তাহলে কমেন্ট সেকশনে লিখো ভাইয়া ইয়েস ভাইয়া বুঝতে পারছি। সো তোমরা যদি বুঝতে পেরে থাকো, তোমাদের বোঝার উপর ডিপেন্ড করে আমরা এখন ফার্দার অংশে যাব। ফার্দার অংশে দেখো আমাদের বলছে যে অ্যাক্রোলিন পরীক্ষা দ্বারা কোনটি শনাক্তকরণ করা হয়। অ্যাক্রোলিন মানে হচ্ছে পটাশিয়াম বাইসালফেট। ঠিক আছে? পটাশিয়াম বাইসালফেট অ্যাক্রোলিন। সো গ্লিসারিন পরীক্ষা করা হয় অ্যাক্রোলিন পরীক্ষা দ্বারা। কিভাবে? দেখো আমাদের যে গ্লিসারিনের বেসিক সংকেত হচ্ছে, আমি এখানে ব্যাখ্যাটা লিখলাম, CH2OH, তারপর হচ্ছে CHOH, তারপর হচ্ছে CH2OH। এইটা হচ্ছে আমাদের গ্লিসারিনের বেসিক সংকেত। এর সাথে তোমার অ্যাক্রোলিন পরীক্ষায় পটাশিয়াম বাইসালফেট, এটা তুমি যদি বসাও, তাহলে এই জায়গা থেকে পানি অপসারিত হয়ে তোমার হচ্ছে কি তৈরি হবে? CH2 ডাবল বন্ড CH বন্ড CHO। যেই যৌগটা তৈরি হবে এইটাকে বলা হয় হচ্ছে অ্যাক্রোলিন যৌগ। এই যৌগটাকে বলা হয় হচ্ছে অ্যাক্রোলিন যৌগ। সো এইটা হচ্ছে অ্যাক্রোলিন পরীক্ষা। তার মানে এখান থেকে মেইন যেটা জানার বিষয়, যে অ্যাক্রোলিন পরীক্ষা দ্বারা কোনটি শনাক্তকরণ করা হয়? গ্লিসারিন শনাক্তকরণ করা হয়। এটা মনে রাখবা। এবার বলছে দেখো মিথিলেটেড স্পিরিটের সংযুক্তি কত, এটা মুখস্থ করতে হয়। এটা 9-10 এর MCQ। মিথিলেটেড স্পিরিটের সংযুক্তি হচ্ছে 90%, 95% রেকটিফাইড এবং 5% ইথানল। সো 95% রেকটিফাইড স্পিরিট এবং 5% তোমার হচ্ছে ইথানল। ঠিক আছে? ইথানল। সো এই দুইটার সমন্বয়ে আমরা এখান থেকে কি পাই? আমরা এখানে মিথিলেটেড স্পিরিট পাই। এবার বলছে দেখো 3 নাম্বার MCQ, বলছে CH3MgX মানে একটা তোমার হচ্ছে গ্রিগনার রিয়েজেন্ট, এটার সাথে নিচের কোন যৌগটি আইসোপ্রোপানল উৎপন্ন করে? আইসোপ্রোপানল মানে হচ্ছে
আইসোপ্রোপানল, ভালো করে বুঝবা জিনিসটা। আইসোপ্রোপানল মানে হচ্ছে CH3CO CH3। এখন প্রোপানল মানে কি অ্যালকোহল, তার মানে এই জায়গাতে CH এর সাথে OH আছে। সো OH আছে, তার মানে এই জায়গায় 2 নাম্বার কার্বনে যদি আমাদের হচ্ছে যে তৈরি করতে হয়, তাহলে কোনটার সাথে তৈরি করতে পারে এটা আমাদের চিন্তা করতে হবে। সো অবশ্যই এটা 2 নাম্বারটার সাথে তৈরি করবে, কারণ আমরা এই জায়গা থেকে যদি পাই CH3CHO মানে ইথানল যদি নিই এবং এখান থেকে আর MgX নিই, সো বিক্রিয়া শেষে এই MgX এখান থেকে অক্সিজেন নিয়ে চলে যায়, এই আরটা কিন্তু এখানে এসে বসে যায়। এই আরটা যদি এখানে বসে তাহলে CH3 CHOH আর এখানে কিন্তু আমাদের আর পাওয়া যায়। সো এই জায়গা থেকেই কিন্তু আমরা তোমার 3 কার্বন বিশিষ্ট পাচ্ছি এবং মাঝখানে আমরা OH পাচ্ছি। সো আমাদের এখানে যেহেতু প্রোপানল বলছে, সো 3 কার্বনে যদি আমাদের মিলাইতে হয়, ভালো করে বুঝবা জিনিসটা ভাইয়া, 3 কার্বনে যদি আমাদের আইসোপ্রোপানল বলছে, সো যেহেতু প্রোপানল বলছে 3 কার্বনে যদি আমাদের মিলাইতে হয়, তাহলে এখানে নিতে হবে 2 কার্বন আর এখানে আছে 1 কার্বন, দুইটা মিলাই আমাদের 3 কার্বন হবে। এখানে এই যে CH3MgX এইটা কিন্তু এখানে আমাদের CH3 ভ্যালু দিবে। সো এইটা দুইটা মিলে আমাদের 3 কার্বন বিশিষ্ট যৌগ হবে। অন্য কোনোটা নিলে কিন্তু আমরা 3 কার্বন বিশিষ্ট মিলাইতে পারবো না। এবার বলছে মনোহাইড্রিক অ্যালকোহল শনাক্তকরণে আমরা কোনটা কোনটা ব্যবহার করি। আমরা দেখছি যে অ্যালকোহল শনাক্তকরণে ধাতব সোডিয়াম PCl5 দুইটাই ব্যবহার করা হয়। এছাড়া মনোহাইড্রিক অ্যালকোহল শনাক্তকরণে আমরা স্যালিসাইলিক অ্যাসিডও ব্যবহার করি। সো 1 2 3 তিনটাই আমাদের প্রয়োজনীয় এই জায়গাতে। এবার বলছে দেখো 5 নাম্বার বলছে 2 প্রোপানল এই যে যৌগটা এইটার সাথে বিক্রিয়া করে তোমার 83% ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, ভালো করে এটা বুঝবা একটু। 2 প্রোপানল আছে একটা, আরেকটা হচ্ছে তোমার হচ্ছে যে এই CH3OH, এখানে দেখো 2 ডিগ্রি অ্যালকোহল আছে, এর স্বাভাবিক স্ফুটনাঙ্ক তোমার 83 ডিগ্রি এবং অ্যাসিটোন যেটা আছে এইটার সাথে 56 ডিগ্রি। এবার বলছে 2 প্রোপানলের স্ফুটনাঙ্ক বেশি হওয়ার মূল কারণ কি। সো এই যে 2 প্রোপানলের দিকে তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, 2 প্রোপানল মানে হচ্ছে CH3 CHOH আর এই সাইডে CH3, মানে প্রোপানল মানে তো 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল হবে, যেহেতু 2, সো 2 নাম্বার কার্বনে আমাদের OH থাকবে। সো এটা 1, এটা 2, এটা 3। 2 প্রোপানল মানে হচ্ছে 2 নাম্বার কার্বনে OH থাকবে। সো 2 নাম্বার কার্বনে OH থাকলে এটা হচ্ছে প্রোপানল 2। এই 2 প্রোপানলের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এ অনেক বেশি পরিমাণে হাইড্রোজেন বন্ধন ক্রিয়েট করতে পারে, যেহেতু মাঝখানে আছে এখানে আমাদের হাইড্রোজেন বন্ধন ক্রিয়েট হয় বেশি। সো যেহেতু এই হাইড্রোজেন বন্ধন বেশি ক্রিয়েট করে 2 প্রোপানল, অন্যান্য অ্যাসিটোনের চেয়ে হাইড্রোজেন বন্ধন বেশি ক্রিয়েট করে, এই জন্য এর গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক দুইটাই বেড়ে যায়। ঠিক আছে, স্ফুটনাঙ্ক বেড়ে যায়। সো এই জিনিসটা মনে রাখতে হবে যে প্রোপানল 2 এটার স্ফুটনাঙ্ক বেশি হওয়ার কারণ কি, কারণ হচ্ছে হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে, এই জায়গাতে আমাদের হাইড্রোজেন বন্ধন ক্রিয়েট হয়। আশা করি এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার হয়েছে ভাইয়া। সো আমরা পরবর্তী এমসিকিউটার দিকে একটু ফোকাস করি। পরবর্তী এমসিকিউতে আমাদের কি বলছে দেখি, তার আগে দেখি যে রেকর্ডিং ঠিকঠাক হচ্ছে কিনা। ওকে, আমাদের রেকর্ডিং ঠিকঠাক ভাবে হচ্ছে। সো এই জায়গায় বলছে দেখো যে C2H5ON এর সাথে C2H5I দুইটা বিক্রিয়া করে এইটা তৈরি করে। এই বিক্রিয়াটাকে কি বলে দেখো, এটা হচ্ছে উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়া। উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়াতে কি ঘটে দেখো, আমাদের হচ্ছে অ্যালকোহলের সাথে সোডিয়াম যুক্ত হয়ে আমাদের হচ্ছে CH3 CH2ONA একটা পার্ট যুক্ত হয়ে আছে, আরেকটা পার্ট আছে হচ্ছে আমাদের জাস্ট CH3 CH2I, I মানে এখানে হচ্ছে X আছে, মানে এখানে ROH এইটার সাথে RX এইটা যুক্ত হবে বাট উইথ সোডিয়াম। সো উইথ সোডিয়াম হলে এই সোডিয়াম এই জায়গাতে ONA তৈরি করবে। তো ONA তৈরি করার পর যদি RX হয়, এখন এই X আর সোডিয়াম উঠে যেতে পারে। X আর সোডিয়াম যদি উঠে যায় তাহলে সোডিয়াম X তৈরি হলো, আর এই আরটা এখানে বসে যে আর ও আর তৈরি হলো। আর ও আর তৈরি হওয়া মানে এটা কি তৈরি করে, এটা তৈরি করে হচ্ছে আমাদের ইথার। সো এই যে ইথার তৈরি করলো, আর ও আর ইথার তৈরি করলো, এই ইথার তৈরি করলে এইটাকে আমরা বলি হচ্ছে উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়া। এটাকে উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়া বলে। এবং ভালো করে খেয়াল করলে দেখবা উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়াতে আমাদের কার্বন সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সো এখানে মাথায় রাখতে হবে উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়াতে আমাদের ইথার প্রস্তুত হয়। উডস বিক্রিয়ার সাথে আবার গুলাই ফেলো না, উডস বিক্রিয়াতে কিন্তু অ্যালকেন প্রস্তুত হয়, দুইটা কিন্তু আলাদা। উডস বিক্রিয়াতে এরকম উচ্চতর অ্যালকেন প্রস্তুত হয়, আর উইলিয়ামসন সংশ্লেষণে কি হয়, ইথার প্রস্তুত হয়। সো দুইটা আলাদা আলাদা বিক্রিয়া।
পরবর্তী বিক্রিয়া বলছে ইথানলের স্ফুটনাঙ্ক কত, মুখস্থ করবা 78 ডিগ্রি। এই একটা এমসিকিউই ঘুরে ফিরে আসে, সো এটা মুখস্থ করতে হবে 78 ডিগ্রি। এবার বলছে কোনটি মিথাইল কার্বিনল, কোনটি মিথাইল কার্বিনল। সো ভালো করে মাথায় রাখবা, এটা কার্বিনলের সংকেত হচ্ছে মিথানল, CH3OH। এই মিথানলকে বলে হচ্ছে কার্বিনল। সো এখন যদি আমরা এই মিথানলের সাথে একটা CH2 বাড়াই দিই বা একটা মিথাইল মূলক বাড়াই দিই, এইটুকু হচ্ছে কার্বিনল আর এটা হচ্ছে মিথাইল। তো এখন এটাকে বলা যায় মিথাইল কার্বিনল। তার মানে মিথানলকে বলা হচ্ছে কার্বিনল আর ইথানলকে বলা হচ্ছে মিথাইল কার্বিনল। সো এই দুইটা জিনিস মুখস্থ করবা এবং অপশন বি হচ্ছে আমাদের মিথাইল কার্বিনল, এটা লিখে লিখে প্র্যাকটিস করবা, কেমন। এরপর বলছে দেখো কোন যৌগটি জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করবে না, কোন যৌগটি জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে না, এটা আমাদের খুঁজে বের করতে হবে। সো এখানে দেখো এই জায়গাতে আমাদের বেনজিনের উপর OH আছে, বেনজিনের উপর OH আছে, এর সাথে ওই সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে সোডিয়াম ফিনেট তৈরি হয়, এই জায়গাতে Na বসে যায়। এখানে দেখো বেনজিনের উপর COOH আছে, সো এখানে আমাদের বেনজিনের উপর COOH থাকলে COONA প্রস্তুত হয় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করালে। এটাতেও তোমার কার্বক্সিলিক অ্যাসিড আছে, সো RCOONA তে প্রস্তুত হয়। সো এই তিনটাই স্থায়ী, কিন্তু অ্যালকোহলের সাথে যদি তুমি সোডিয়াম দাও, দেখো তোমার ROH অ্যালকোহল, বা তুমি যদি এরকম দেখো CH3CH2OH অ্যালকোহল, এর সাথে যদি সোডিয়াম দাও, এই সোডিয়াম এখানে এসে বসলে ONA প্রস্তুত করবে। এইটা খুবই ক্ষণস্থায়ী যৌগ, খুবই ক্ষণস্থায়ী যৌগ, এটা অস্থায়ী। এটার সাথে সাথে আবার অন্য কোনো একটা মাধ্যম পাইলে তার সাথে বিক্রিয়া করে ফেলে। তো যেহেতু ক্ষণস্থায়ী যৌগ, দ্যাটস ওয়াই আমাদের এ নাম্বারটা হচ্ছে বিক্রিয়া করবে না। এবার বলছে দেখো বিশুদ্ধ পানিতে ইথানল যোগ করলে দ্রবণের pH কত হবে। সো বিশুদ্ধ পানিতে ইথানল যোগ করলে, ইথানল যেহেতু অ্যালকোহল, আর অ্যালকোহল যেহেতু আমাদের এখানে কোনো আয়ন ছাড়তেছে না, সো পানির pH 7 ছিল, 7ই থাকবে, ঠিক আছে। সো ইথানল যোগ করলে পানির pH এর কোনো পরিবর্তন হচ্ছে না। এবার আসো ইথাইল অ্যালকোহল ঘন সালফিউরিক অ্যাসিডের সাথে উত্তপ্ত করলে কি উৎপন্ন হয়। সো ইথাইল অ্যালকোহল ভালো করে বুঝবা, CH3CH2OH এই ইথাইল, এখন ঘন সালফিউরিক অ্যাসিডের সাথে উত্তপ্ত হলে এখান থেকে OH আর এখান থেকে হাইড্রোজেন উঠে যায়, উঠে গেলে CH2 ডাবল বন্ড CH2 এটা আসে। সো উঠে গেলে যদি এইটা আসে, তখন এইটা আমরা কি পাচ্ছি বলতো, অ্যালকিন পাচ্ছি, মানে ইথিন পাচ্ছি। সো ইথাইল অ্যালকোহল থেকে আমরা এখান থেকে কিন্তু ইথিন পাচ্ছি। সো ইথিনের সংকেত কি দেখো, এই যে বি নাম্বারটা হচ্ছে আমাদের ইথিনের সংকেত। এবার বলছে লুকাস বিকারকের সাথে তাৎক্ষণিক বিক্রিয়া করে কোনটি। সো লুকাস বিকারকের সংকেত কি, ZnHCl, ঠিক আছে, জিঙ্ক ক্লোরাইড প্লাস HCl, এইটা হচ্ছে লুকাস বিকারক। সো লুকাস বিকারকের সাথে আমরা 3 ডিগ্রি অ্যালকোহল তাৎক্ষণিক বিক্রিয়া করে, 2 ডিগ্রি অ্যালকোহল 5 থেকে 10 মিনিট সময় নেয়, আর 1 ডিগ্রি অ্যালকোহলের সাথে বিক্রিয়া যদি করাইতে যাও তাহলে তোমাকে তাপমাত্রা বা হিট দেয়া লাগবে। সো 3 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়া করে। এখন আমাদের খুঁজতে হবে এখানে 3 ডিগ্রি অ্যালকোহল কোনটা। দেখো লাস্ট যেটা, এটা আসলে আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল, এটার দিকে যদি খেয়াল করো 3 ডিগ্রি অ্যালকোহল। সো এখানে খেয়াল করলে দেখো প্রোপেন আছে, প্রোপেন। সো প্রোপেন মানে দেখো CH3CH, তারপর হচ্ছে CH3। এবার প্রোপেন টু অল মানে দুই জায়গাতেই, এই জায়গাতে আমার হচ্ছে OH আছে, 2 নম্বরে OH আছে। এখন বলছে 2 মিথাইল প্রোপেন টু অল মানে 2 নম্বরে আমাদের মিথাইল গ্রুপও আছে। সো মিথাইল গ্রুপ যদি থাকে, 2 মিথাইল তোমার হচ্ছে 2 মিথাইল প্রোপেন টু অল যদি থাকে, তাহলে দেখো তো এই অ্যালকোহলটা আসলে 3 ডিগ্রি অ্যালকোহল না, 3 ডিগ্রি অ্যালকোহল। সো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমাদের অপশনের দিকে খেয়াল করে আগে খুঁজে বের করতে হয় 3 ডিগ্রি অ্যালকোহলের নাম কোনটা। সো তখন তোমাকে একটু নামকরণে পটু হওয়া লাগবে, নামকরণে পটু হয়ে সেটার সাথে অ্যাডজাস্ট করে দেন তুমি লুকাস বিকারকের সাথে কোনটা বিক্রিয়া করবে সেটা বলতে পারবা। সো লুকাস বিকারকের বিক্রিয়া আমরা সামনে পাবো, সো যখন পাবো তখন আমরা আরো ভালো করে দেখবো। আপাতত আমরা এটা মনে রাখলাম যে 1 ডিগ্রি অ্যালকোহলের সাথে তোমার সরাসরি বিক্রিয়া করে না, হিট দেওয়া লাগে, 2 ডিগ্রির সাথে 5 থেকে 10 মিনিট সময় লাগে, আর 3 ডিগ্রির সাথে সে দ্রুত বা সাথে সাথে বিক্রিয়া করে। এবার বলছে দেখো মিথানলের শিল্প উৎপাদনে ব্যবহৃত হয় ব্যবহৃত প্রভাবক। মিথানলের শিল্প উৎপাদনে ব্যবহৃত প্রভাবক মানে কি। দেখো মিথানলের শিল্প উৎপাদন আমরা করতে পারি ওয়াটার গ্যাসের মাধ্যমে, কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন। এই জায়গা থেকে ওয়াটার গ্যাসের সাথে তুমি যদি এই জায়গা থেকে ওয়াটার গ্যাসের মাধ্যমে তুমি যদি মিথানল প্রস্তুত করতে চাও, তাহলে CH3OH প্রস্তুত হবে। বাট এই জায়গাতে আমাদের জিঙ্ক অক্সাইড
এবং ক্রোমিয়াম অক্সাইড কি লাগবে, প্রভাবক লাগবে। সো এই যে জিঙ্ক অক্সাইড, ক্রোমিয়াম অক্সাইড প্রভাবক লাগছে এবং ওয়াটার গ্যাসের মাধ্যমে মিথানল প্রস্তুত করা যাচ্ছে। এই বিক্রিয়াতে এই অংশটা, এই অংশটা, এই অংশটা তিনটাই মুখস্থ করতে হয়। তিনটা মুখস্থ করলে দেখো আমরা অপশন এ কে অনায়াসে দাগাইতে পারবো এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া, বিভিন্ন সময় আসতে দেখা যায়। সো এটা ভালো করে পড়ে রাখবা। এবার বলছে দেখো 140 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অধিক ইথানল, অধিক ইথানল মানে কি অনেক বেশি পরিমাণ ইথানল, এবং সালফিউরিক অ্যাসিড মানে কি ইথানল নিব CH3 CH2OH, ইথানল নিব সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে। সো যদি তাই করি, দেখো এমনিতে সালফিউরিক অ্যাসিডের কাজ কি, সালফিউরিক অ্যাসিডের কাজ কিন্তু পানি অপসারণ করা, কিন্তু যেহেতু বলছে অধিক ইথানল, তাহলে সেম যৌগের ভিতর থেকে পানি অপসারণ করবে না, দুই মলিকিউলের ভিতর থেকে পানি অপসারণ করবে। তো CH3 CH2 এখানে OH। সো ধরো এই জায়গা থেকে OH নিল আর এখান থেকে হাইড্রোজেন নিল, দিয়ে অ্যাডজাস্ট করলে তাহলে কি আসে দেখো তো, CH3 CH2O CH2 CH3। এইভাবে আমরা দেখো এখান থেকে কি পাচ্ছি, আমরা এখান থেকে তোমার ইথানল পাচ্ছি, এই তোমার হচ্ছে কি পাচ্ছি, ইথার পাচ্ছি, ডাইইথাইল ইথার পাচ্ছি। সো আমরা যখন অধিক পরিমাণে ইথানল সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে নিরুদন করাবো, তখন আমরা ডাইইথাইল ইথার পাবো, মানে অপশন সি হবে আমাদের কারেক্ট আনসার। বুঝতে পারছো? এবার বলছে দেখো লুকাস বিকারক কোনটা। সো লুকাস বিকারকের সংকেত একটু আগে বলছিলাম যে জিঙ্ক ক্লোরাইড এর সাথে যদি আমাদের HCl যুক্ত থাকে, এটা হচ্ছে লুকাস বিকারক। এবং লুকাস বিকারকের কাজ কি, লুকাস বিকারকের কাজ হচ্ছে দেখো 1 ডিগ্রি অ্যালকোহল যেটা আছে ROH, এর সাথে বিক্রিয়া করাইলে আমাকে হিট দিতে হবে লুকাস বিকারক। 2 ডিগ্রি অ্যালকোহলের সাথে বিক্রিয়ার টাইম হচ্ছে 5 থেকে 10 মিনিট, আর 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে ফাস্ট দ্রুত বিক্রিয়া করে। এবং এই বিক্রিয়া সহ তিনটা জিনিস আমাদের শিখতে হবে, এটা কিন্তু রিটেনে আসে। লুকাস বিকারকের মাধ্যমে 1 2 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ রিটেনে চলে আসে। সো যেহেতু রিটেনে আসে ভাইয়া, এটা খুবই 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 ভালো করে পড়বা, মাথায় রাখবা, এই জায়গা থেকে কোনোভাবেই রিটেন আসলে ভুল করা যাবে না। ঠিক আছে? ওকে, আচ্ছা এই পর্যন্ত যদি বুঝতে পারো তাহলে কমেন্ট সেকশনে লিখো ভাইয়া ইয়েস বুঝতে পারছি। এই দেখো বলতে বলতে ওটাই চলে আসছে। প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহলকে কিভাবে আলাদা করা যায় লুকাস বিকারকের মাধ্যমে। প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহলকে কিভাবে আলাদা করা যায় লুকাস বিকারকের মাধ্যমে। সো এটা আমি তোমাকে লিখে লিখে করাই দিচ্ছি না, আমি জাস্ট বলে দিচ্ছি। দেখো প্রথমে আমরা 3 ডিগ্রি অ্যালকোহল নিছি বা টারশিয়ারি অ্যালকোহল নিছি, তার সাথে লুকাস বিকারক বিক্রিয়া করাইছি, 25 ডিগ্রি বা রুম টেম্পারেচারে বিক্রিয়া করাইছি। বিক্রিয়া করাইলে দেখো এই জায়গাতে তোমার 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে ক্লোরিন বসে যে একটা সাদা তোমার অদক্ষেপ সৃষ্টি করছে। এইটা কি দ্রুত সাথে সাথে হইছে। যখনই আমি 2 ডিগ্রি অ্যালকোহল নিব তখন এই বিক্রিয়াটা ঘটবে 5 থেকে 10 মিনিট পর। আর যখন আমি 1 ডিগ্রি অ্যালকোহল নিব তখন আমার এক্সট্রা হিট দেয়া লাগবে, রুম টেম্পারেচারে হবে না, এক্সট্রা হিট দেয়া লাগবে, তাহলেই এই ক্লোরাইড বসবে। সো বেসিক জিনিসই তুমি তৈরি করবা, কিন্তু তৈরি করার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে লুকাস বিকারকের সংকেত কি। প্রথম কথা, লুকাস বিকারকের সংকেত জিঙ্ক ক্লোরাইড প্লাস HCl, এবং এই লুকাস বিকারক 1 ডিগ্রির সাথে আচরণ কি করে, 2 ডিগ্রির সাথে আচরণ কি করে, 3 ডিগ্রির সাথে আচরণ কি করে। এটা রিটেনও আসবে, MCQতেও আসবে। সো ভালো করে মাথায় রাখতে হবে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহলে পার্থক্য কোন লুকাস বিকারকের মাধ্যমে। আচ্ছা, এবার বলছে দেখো আমাদের পরবর্তী ইম্পর্টেন্ট যেই টপিক সেটা হচ্ছে কার্বনিল যৌগ অ্যালডিহাইড কিটোন। অ্যালডিহাইড কিটোন কার্বনিল যৌগ খুবই ইম্পর্টেন্ট। সো কার্বনিল যৌগ বা অ্যালডিহাইড কিটোন এগুলো তো আমরা জানি। কার্বনিল যৌগ দেখো প্রথমে এই জায়গাতে বলছে কার্বনিল যৌগ নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়, এটা প্রথমে মুখস্থ করতে হবে। 2 নাম্বার হচ্ছে তোমার কার্বনিল যৌগের ফর্মুলা মুখস্থ করতে হবে। কার্বনিল যৌগ CnH2nO, এইটার মাধ্যমে কার্বনিল যৌগ শনাক্ত করতে পারবা। এবং 40% জলীয় দ্রবণকে আমরা ফরমালিন বলি, মিথানলের 40% জলীয় দ্রবণকে আমরা কি বলি ভাইয়া, ফরমালিন বলি। সো এই ফরমালিনের সংকেতটা আমাদের মুখস্থ করতে হবে। এরপরে দেখো আমাদের কি বলছে, কার্বনিল যৌগের শিল্প উৎপাদন বা মিথানল বা ফর্মালডিহাইড প্রস্তুতি। এবং এখানে আমাদের দেখো মিথানল থেকে মিথেন থেকে ফর্মালডিহাইড প্রস্তুতি, দুইটা প্রস্তুতি দেখাইছে। এই দুইটা প্রস্তুতি একটু পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? এই দুইটা প্রস্তুতি একটু পড়ার চেষ্টা করবা। বিশেষ করে এই যে অ্যাসিটালডিহাইড প্রস্তুতি যেটা দেয়া আছে না, এইটার দিকে একটু ফোকাস করিও, অ্যাসিটালডিহাইড প্রস্তুতির দিকে। এমনি বললাম আসে না, বুঝছো? তেমন একটা আসে না, এমনি বললাম, একটু ফোকাস করিও। দেখো অ্যাসিটিলিন যেটা আছে, অ্যাসিটিলিন থেকে তোমার এই যে তোমার হচ্ছে যে অ্যাসিটিলিন থেকে এই যে অ্যালডিহাইড প্রস্তুতির যে বিক্রিয়া, এই বিক্রিয়া এখানে এই যে 20% সালফিউরিক অ্যাসিড আর 2% মার্কিউরিক অ্যাসিড ব্যবহার করছি না, এইটা কিন্তু আমাদের খুবই আসতে দেখা যায়।
20% সালফিউরিক অ্যাসিড আর 2% মার্কিউরিক অ্যাসিড, এটা আসতে দেখা যায়। সো এইটা হচ্ছে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এটা একটু দেখে রাখবা। ওকে, এবার আসো, আমাদের বলছে পরীক্ষাগারে অ্যালডিহাইড কিটোন প্রস্তুতি, খুব একটা আসে না, দেখে রাখতে পারো বিক্রিয়াটা। রিটেনে কখনো কখনো দেখা যাচ্ছে যে এইটা এবং এইটা দিয়ে এইটা কি তৈরি হবে সেটা জিজ্ঞেস করতে পারে, বা এই জায়গায় বক্স দিয়ে দিতে পারে, ঢাকা ইউনিভার্সিটিতে ধরো দিয়ে দিল। তো একবার দুইবার দেখে রাখবা, যদি আসে তাহলে প্রসেসটা কি সেটা যেন তোমার মনে থাকে, ঠিক আছে। এবার দেখো, প্রোপানল 2 হতে কিটোন প্রস্তুতি, আমরা কিটোনের শিল্প উৎপাদন করব প্রথমে প্রোপানল 2 হতে। সো প্রোপানল 2 হতে কিটোন প্রস্তুতি, এইটা আবার একটু বেশ গুরুত্বপূর্ণ বিক্রিয়া। সো দেখো এইটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া কেন, কারণ প্রোপানল 2 হতে কিটোন কিভাবে প্রস্তুত হবে। প্রথমে আমরা দেখো প্রোপানল 2 দেখলাম, CH3 CH, এখানে OH, এখানে CH3, দ্যাট ইজ প্রোপানল 2। এখন কিটোন প্রস্তুতির জন্য আমরা যদি 350 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে কপারের উপস্থিতিতে বিক্রিয়া করাই, তাহলে এই জায়গা থেকে আমাদের কি হবে জানো, এই জায়গা থেকে আমাদের প্রথমত হাইড্রোজেন অপসারণ হয়ে যাবে, এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন অপসারণ হয়ে যাবে, হাইড্রোজেন অপসারণ হয়ে যায় CH3 C ডাবল বন্ড O CH3 কিটোন প্রস্তুত করবে। সো হাইড্রোজেন অপসারণ হয়ে যায় কিটোন প্রস্তুত করবে, এই যে হাইড্রোজেন অপসারণ হয়ে যে কিটোন প্রস্তুত করলো, এটাই হচ্ছে আমাদের কিটোন প্রস্তুতির বিক্রিয়া, বুঝতে পারছো। ওকে, এবার দেখো CH3 CH2OH, এটা তুমি যদি অক্সিজেনের উপস্থিতিতে সিলভারের উপস্থিতিতে বিক্রিয়া করাও তাহলেও কিটোন প্রস্তুত হয়, এটাও কিন্তু একটা তোমার প্রোপানল 2 থেকে তৈরি করা বিক্রিয়া। 2 নাম্বার দেখো, অ্যাসিটিলিনের সাথে পানি বিক্রিয়া করে তোমার আয়রন অক্সাইড এবং জিঙ্ক অক্সাইড দুইটা বিক্রিয়া করে তোমার প্রোপানল কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন তৈরি করে, এটা একটা বিক্রিয়া। এই বিক্রিয়াটা মনে রাখার চেষ্টা করতে পারো, খুব একটা লাগে না। বাট বেনজালডিহাইডের পরীক্ষাগারের প্রস্তুতি, এইটা কিন্তু রিটেনে দিয়ে দিতে পারে, রিটেনের জন্য মনে রাখবা, রিটেনের জন্য মনে রাখবা ভাইয়া, বেনজালডিহাইডের পরীক্ষাগারের প্রস্তুতি দিয়ে দিতে পারে। কিভাবে দেখো, আমরা প্রথমে বেনজাইল ক্লোরাইড নিব, বেনজাইল ক্লোরাইড নিব, তার সাথে আমরা পানি তো যোগ করব। সো বেনজাইল ক্লোরাইডের সাথে পানি যোগ করলে প্রথমে আমাদের এই জায়গাতে বেনজাইল অক্সাইড CH2OH তৈরি হয়। তারপরে এইটাকে আমরা যদি এখন জায়মান অক্সিজেন দিয়ে বিক্রিয়া করাই, তাহলে হচ্ছে তোমার বেনজালডিহাইড প্রস্তুত হয়, COOH বেনজালডিহাইড প্রস্তুত হয়। সো 2 স্টেপের বিক্রিয়া, এই যে 2 স্টেপের বিক্রিয়া তোমাকে দেখাইলাম, এটা লিখে লিখে প্র্যাকটিস করবা, যত বেশি লিখে লিখে প্র্যাকটিস করবা তত তোমার মনে থাকবে, যত বেশি লিখে লিখে প্র্যাকটিস করবা তত তোমার মনে থাকবে। আচ্ছা, এবার দেখো টলুইন থেকে কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতির যে বিক্রিয়া, এইটা মাঝখানে আমরা কি করতেছি, অক্সিডেশন বা জারণ করতেছি, বাট জারণ করতেছি ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইডের উপস্থিতিতে এবং 500 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, এইটা আমাদের আসে, এই প্রভাবকটা এমসিকিউতে আসে। সো এইটা মুখস্থ করতে হবে, লিখে লিখে বিক্রিয়াটা পড়তে হবে। এবারে দেখো, ফিডেলক্রাফট অ্যালকাইলেশনের মাধ্যমে আমরা বেনজোফেনন অ্যাসিডোফেনন দুইটা জিনিস প্রস্তুত করতেছি। প্রথমে আসো বেনজোফেননেরটাই, বেনজোফেনন মানে হচ্ছে বেনজিনের উপরে আমার যদি COCl থাকে, মানে অ্যাসিটাইল ক্লোরাইড থাকে এবং আমাদের সাথে আরেকটা বেনজিন থাকে, এরপর এটাকে যদি আমরা ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়া করাই, ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়া করাই, তাহলে এখান থেকে C আর এখান থেকে H উঠে যায়, উঠে যে আমার HCl চলে যায়, HCl চলে গেলে, HCl চলে গেলে দেখো এখানে CO বন্ড এই জায়গায় দেখো আমাদের তোমার হচ্ছে বেনজোফেনন প্রস্তুত হয়ে যায়। সেম ভাবে তুমি অ্যাসিডোফেনন যদি প্রস্তুত করতে চাও, অ্যাসিডোফেনন যদি প্রস্তুত করতে চাও, অ্যাসিডোফেননও প্রস্তুত করতে পারবা। অ্যাসিডোফেনন প্রস্তুত করতে গেলে আমাদের এই জায়গাতে তোমার হচ্ছে যে দুইটা বেনজিন, একদম সেম প্রসেস, বুঝছো, সেম প্রসেস, জাস্ট এই জায়গায় এই অ্যাসিডোফেননের জন্য এই জায়গায় যে আমাদের যৌগটা আছে না, এই যৌগটা নরমাল একটা যৌগ হইতে হবে। কিরকম আমি দেখাচ্ছি, প্রথমে আমাদের বেনজিন আছে, বেনজিনের সাথে আমাদের অ্যাসিটাইল ক্লোরাইড নিতে হবে, অ্যাসিটাইল ক্লোরাইডের সংকেত হচ্ছে CH3COCl, মুখস্থ করতে হয় এগুলা, না হলে পারা যায় না। তাহলে এখান থেকে ক্লোরিন আর এখান থেকে হাইড্রোজেন উঠে যাবে, উঠে যে বেনজিনের উপর COCH3 যুক্ত হয়ে যাবে এবং এই বিক্রিয়া ঘটবে সবসময় ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়া ঘটবে। সো দ্যাটস ওয়াই এইভাবে আমরা এখান থেকে অ্যাসিডোফেনন পাবো, বুঝতে পারছো। এইবার আসো, এখান থেকে এমসিকিউ সবচেয়ে বেশি পাবা, এই অংশটা ভালো করে পড়বা। প্রথম কথা, টলেন বিকারক, এমসিকিউ এবং রিটেন দুইটাতে আসে। টলেন বিকারক, টলেন বিকারকের সংকেত কি দেখো, অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেটকে টলেন বিকারক বলে। এইটাকে কিভাবে লিখবা দেখো, এই অংশটার মতো করে লিখতে পারো,
সো অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেটকে টলেন বিকারক বলে। ফেলিং দ্রবণ, ফেলিং দ্রবণ কাকে বলে? দেখো কিউপ্রাস অক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের যে মিশ্রণ এটাকে ফেলিং দ্রবণ বলে। সো আগে মুখস্থ করবা টলেন বিকারকের সংকেত কি, ফেলিং দ্রবণের সংকেত কি। এবার টলেন বিকারক এবং ফেলিং দ্রবণ দুইটাই অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে, একটা অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে সিলভার দর্পণ তৈরি করে। টোটাল এই রিঅ্যাকশনটা মুখস্থ করবা লিখে লিখে, এটা তোমরা আগে করছো এই জন্য আমি আর লিখে দিচ্ছি না, খুব সিম্পল জিনিস, ঠিক আছে। আরেকটা দেখো তোমার কপারের সাথে বিক্রিয়া করে এই জায়গাতে কিউপ্রাস অক্সাইড তৈরি করে, ফেলিং দ্রবণ কিউপ্রাস অক্সাইড তৈরি করে। সো এটা একটা এটা একটা, এই দুইটা জিনিস বিক্রিয়া করলে এই দুইটা জিনিস বিক্রিয়া করে অ্যালডিহাইডের সাথে, বাট কিটোনের সাথে কেউই বিক্রিয়া দেয় না। সো এইটা আমাদের মুখস্থ করতে হবে মাস্ট এমসিকিউ এর জন্য। কি কি ধরনের এমসিকিউ আসে? কখনো কখনো বলবে যে টলেন বিকারকের সংকেত লিখো, ফেলিং দ্রবণের সংকেত লিখো, তারপরে অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, কিটোনের সাথে বিক্রিয়া করে কি করে না, তারপরে ফেলিং দ্রবণ অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, কিটোনের সাথে বিক্রিয়া করে কি করে না, এগুলা। এরপরে দেখো সিভ ক্ষারকের সাথে বিক্রিয়া, সিভ ক্ষারকের সাথে বিক্রিয়া করে এই লাইনটা মুখস্থ করবা, জাস্ট এই লাইনটা মুখস্থ করবা, এই লাইনটা মুখস্থ করলেই হইতেছে, আর কিছু লাগবে না। আর কিটোনের সাথে বিক্রিয়া করলে দেখো এই লাইনটা মুখস্থ করবা। আমি বলে দিচ্ছি অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করলে খুব দ্রুত বিক্রিয়া ঘটে, কিটোনের সাথে ধীরে ধীরে বিক্রিয়া ঘটে, তাছাড়া কিছুই না। এবার দেখো এই জায়গাতে আয়োডোফর্ম বিক্রিয়া আছে। আয়োডোফর্ম বিক্রিয়া যেটা, এটা মেইনলি হ্যালোফর্ম বিক্রিয়া। হ্যালোফর্ম বিক্রিয়া দেওয়ার জন্য আমাদের শর্ত হচ্ছে সবসময় CH3CO মূলক থাকতে হবে। CH3CO মূলক থাকলেই হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। সো CH3CO মূলকের সাথে যদি আমরা আয়োডিন প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড নিই, তাহলে এই দুইটা তো বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কিছু একটা তৈরি করবে, যেটা তৈরি করবে সেটাই হচ্ছে আমাদের আয়োডোফর্ম বিক্রিয়া, ঠিক আছে। সো আয়োডোফর্ম বিক্রিয়া, এখন আয়োডোফর্ম বিক্রিয়া তাহলে দেখো CH3CO যেই যৌগটা, এটা আসলে কিসের যৌগ বলো, খেয়াল করে দেখো তো, এটা আসলে কিটোন যৌগ না। সো এই যৌগটা আসলে কিটোন তৈরি করে, এই যৌগটা আসলে কিটোন তৈরি করে, তার মানে আয়োডোফর্ম কিটোন দেয়, অ্যালডিহাইড খুব কম দেয়, অ্যালডিহাইড দেয় না বলতে গেলেই চলে, অ্যালডিহাইড দেয় না বলতে গেলেই চলে। সো অ্যালডিহাইড দেয় না, কিটোন হচ্ছে আমাদের এখান থেকে আয়োডোফর্ম দেয়। ওকে, সো এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার হইলে এখন আমরা একটা একটা করে এমসিকিউ এর দিকে ফোকাস করা শুরু করব। আচ্ছা, আমরা এখন এমসিকিউ এর দিকে ফোকাস করব। সো আমরা সলিউশন করতে করতে রেখে দিছিলাম, আমরা প্রথম এমসিকিউটা দেখি। বলছে কি যে অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ দ্বারা নিচের কোনটি শনাক্তকরণ করা যায়। সো অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ, এইটা কিন্তু তোমার হচ্ছে টলেন বিকারক, তাই না? সো টলেন বিকারক দিয়ে আমরা জানি হচ্ছে অ্যালডিহাইড শনাক্তকরণ করা যায়, কিটোন যায় না, অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে, তার মানে বি নাম্বার হবে হচ্ছে আমাদের কারেক্ট আনসার। সো ওখানে আমরা যা কিছু দেখে আসছি সেটাই কিন্তু আমাদের কাজে লাগছে, আগে আমরা যা কিছু দেখছি সেগুলো এখন দেখবা আমাদের কাজে লাগবে। এরপরে দেখো বলছে যে এই জায়গায় বেনজিনের উপর CHO মানে বেনজালডিহাইড, সো বেনজালডিহাইড বেনজিনের উপর CHO বেনজালডিহাইড এর সাথে 50% সোডিয়াম হাইড্রোক্সাইড, সো 50% সোডিয়াম হাইড্রোক্সাইড এইটা দেয়া আছে। এটা দেয়া থাকলে বিক্রিয়া শেষে কি তৈরি হবে? দেখো এটা দেয়া থাকলে 50% সোডিয়াম হাইড্রোক্সাইড যদি দেয়া থাকে, তাহলে এই যে বেনজালডিহাইড তখন দেখতে হবে এটা আলফা হাইড্রোজেন বিহীন কিনা, আলফা হাইড্রোজেন বিহীন কিনা। অবশ্যই বেনজালডিহাইড আলফা হাইড্রোজেন বিহীন, ভালো করে খেয়াল করো। বেনজালডিহাইডের এই জায়গায় যে কার্বন আছে, এই কার্বনটা হচ্ছে আলফা কার্বন, আলফা কার্বনে আমাদের কোনো হাইড্রোজেন নাই, এদিকে একটা বন্ড, এদিকে একটা বন্ড, এদিকে একটা বন্ড, এখানে কোনো হাইড্রোজেন উপস্থিত নাই। সো এখানে যেহেতু কোনো হাইড্রোজেন উপস্থিত নাই, তাহলে আলফা হাইড্রোজেন বিহীন, আলফা হাইড্রোজেন বিহীনের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড আরেকটা আলফা হাইড্রোজেন বিহীন তোমার হচ্ছে বেনজালডিহাইড, এটা যুক্ত হয়, হয়ে এখন একসাথে বিক্রিয়া করলে একটা বেনজিনের উপর তোমার COO তৈরি করে, আরেকটা বেনজিনের উপর তোমার হচ্ছে CH2OH তৈরি করে, ঠিক আছে। একটা বেনজিনের উপর CH2OH, একটা হচ্ছে COO, দুইটা পার্ট তৈরি করে। দেখো CH2OH একটা পার্ট, আরেকটা হচ্ছে COO একটা পার্ট, দুইটা পার্ট। সো এই যে দুইটা পার্ট তৈরি করলো, এই দুইটা পার্ট তৈরি করলে তার মানে একটা হচ্ছে A আর একটা হচ্ছে B তৈরি করলো। এখন বলো তো এখানে আমাদের দুইটি উৎপাদের একটি কি হবে? তাহলে অবশ্যই CH2OH অথবা COO যে কোনো একটা হবে। তো দেখো CH2OH টা আমাদের অপশনে দেয়া আছে C নাম্বারে, COO এটা অপশনে দেয়া নেই, তার মানে এখান থেকে আমরা C নাম্বার পাচ্ছি হচ্ছে কারেক্ট আনসার। এবার বলছে দেখো কোন যৌগটি সিলভার দর্পণ পরীক্ষা দেয়। সিলভার দর্পণ পরীক্ষা মানে ওই যে টলেন বিকারক, টলেন বিকারক হচ্ছে অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট, ওখান থেকে শেষ পর্যন্ত সিলভার দর্পণ পড়তেছিল। সো সেটা অবশ্যই অ্যালডিহাইড দেয়, অ্যালডিহাইড দেয়। এখন খুঁজতে হবে এর ভিতরে অ্যালডিহাইড কোনটা, প্রোপাইন অ্যালডিহাইড না, প্রোপানল অ্যালডিহাইড না, এটা অ্যালকোহল, প্রোপানন এটা কিটোন, তাহলে প্রোপানেল যেটা এইটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড। সো যেহেতু প্রোপানেল অ্যালডিহাইড, তার মানে প্রোপানেলই আমাদের বিক্রিয়াটা দিবে।
এবার বলছে জৈব যৌগে কার্বন ডাবল বন্ড এটা মূলকের উপস্থিতি শনাক্ত করার জন্য নমুনায় কোন যৌগ যোগ করতে হয়। সো এই জায়গায় দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে কার্বনিল মূলক। কার্বনিল মূলক শনাক্তকরণের জন্য আমাদের মনে রাখতে হবে 2,4-DNPH এইটা যোগ করতে হয়। সো 2,4-DNPH মানে হচ্ছে বেনজিনের উপর, এটা একটা বেনজিন, বেনজিনের উপর ডাইনাইট্রো, দুইটা নাইট্রো মূলক থাকবে, এখানে একটা নাইট্রো মূলক, এখানে একটা নাইট্রো মূলক, ফিনাইল হাইড্রোজেন থাকবে। সো হাইড্রোজেনের সংকেত NH2 বন্ড NH, ঠিক আছে এইটা। সো এইটাকে বলে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন 2,4-DNPH, সেটা দেখো অপশন এ তে দেয়া আছে। সো এইটা সংকেত লেখা তুমি শিখবা, এটা সংকেত কিভাবে লিখবা, প্রথমে দুইটা নাইট্রোমূলক বসায় নিবা, তারপরে এই যে হাইড্রোজেন অংশটা বসাবা, বসায় 2,4-DNPH ব্যবহার শিখে যাবা, ঠিক আছে। ক্যালকুলেট করতে হবে, জিনিসপত্রগুলো পারতে হবে, এগুলো খুব মজার মজার জিনিস, এগুলো পারা উচিত, পারতে হবে। এবার বলছে দেখো কোন যৌগটি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয় না। সো অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয় না, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিতে গেলে আলফা হাইড্রোজেন যুক্ত হইতে হয়, আলফা হাইড্রোজেন যুক্ত হইতে, আলফা হাইড্রোজেন যেগুলাই থাকবে সেগুলো অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে। সো কেউ যদি আলফা হাইড্রোজেন বিহীন হয় তাহলে সে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে না। সো এই জায়গায় দেখো এইটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড, অ্যালডিহাইডের পাশের কার্বন হচ্ছে আলফা কার্বন, সেই আলফা কার্বনে দেখো কোনো হাইড্রোজেন নেই, তিনটায় আর আছে, তার মানে এটা হচ্ছে আলফা হাইড্রোজেন বিহীন। সো এইটা তোমার অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে না, এটা ক্যানিজারও বিক্রিয়া দিবে। বাকিগুলা দেখো এটা হচ্ছে অ্যালডিহাইড, পাশের কার্বন, পাশের কার্বনে হাইড্রোজেন আছে, অ্যালডিহাইড কিটোন, পাশের কার্বনে হাইড্রোজেন আছে, অ্যালডিহাইড পাশের কার্বনে হাইড্রোজেন আছে। সো এই অ্যালডল ঘনীভবন দিবে, এই অ্যালডল ঘনীভবন দিবে, এই অ্যালডল ঘনীভবন দিবে, বাট অপশন এটা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে না। এরপর বলছে কোন যৌগটি বিক্রিয়ায় প্রোপানন এবং প্রোপানেল ভিন্ন পর্যবেক্ষণ দেয়। সো প্রোপানন মানে এটা হচ্ছে কিটোন, আর প্রোপানেল মানে এটা কি, এটা হচ্ছে অ্যালডিহাইড। সো অ্যালডিহাইড এবং কিটোন উভয়ের সাথে দুই ধরনের আচরণ করবে কে, অবশ্যই এই জায়গাতে আমাদের হচ্ছে এই 1 নাম্বার যেটা এই অংশটা কিসের বিক্রিয়া বলতো, এটা হচ্ছে আয়োডোফর্মের বিক্রিয়া। সো আমরা জানি আয়োডোফর্ম আসলে বিক্রিয়া করে CH3CO মূলকের সাথে, CH3CO মূলকের সাথে আয়োডোফর্ম তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড এগুলা বিক্রিয়া করে। সো এটা বিক্রিয়া করে, তাহলে এই জায়গায় যেহেতু একটা হচ্ছে প্রোপানেল মানে হচ্ছে CH3CH2CHO, ঠিক আছে, এটা হচ্ছে প্রোপানেল। তো প্রোপানেলের ক্ষেত্রে তো আর বিক্রিয়া দিবে না, প্রোপানেলের ক্ষেত্রে বিক্রিয়া দেওয়ার সম্ভাবনা নাই, তাই না, কারণ এখানে CH3CO এই মূলকটা তো পাশাপাশি নাই, প্রোপানেলের ক্ষেত্রে এই মূলকটা আছে পাশাপাশি, উত্তর হচ্ছে না, নাই। সো যেহেতু প্রোপানেলের ক্ষেত্রে এই মূলকটা পাশাপাশি নাই, এ কিন্তু বিক্রিয়া দিবে না, তাহলে বিক্রিয়া কে দিবে ভাইয়া, বিক্রিয়া দিবে হচ্ছে তোমার হচ্ছে প্রোপানন, এইটা প্রোপাননের ক্ষেত্রে দেখো CH3COCH3, এই জায়গাতে তোমার এই অংশটায় CH3CO পাশাপাশি আছে। সো এই পাশাপাশি থাকলে আয়োডিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে তোমার হচ্ছে আয়োডোফর্ম বিক্রিয়াটা দেয়, ঠিক আছে। সো আয়োডোফর্ম বিক্রিয়ার এটা হচ্ছে শর্ত। ওকে, এবার বলছে দেখো অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট দ্রবণকে বলা হয়। সো আমরা জানি অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট যে দ্রবণ বা অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট দ্রবণকে আমরা টলেন বিকারক বলি বা টলেন রিএজেন্ট বলি। এবার বলছে দেখো RCOR এটা থেকে এইটা তৈরি হয়েছে। সো RCOR এটা থেকে RCH2R এটাই কনভার্ট হয়েছে। সো CO মূলক থেকে অ্যালকিন মূলকে কনভার্ট হয়েছে। সো কিসের মাধ্যমে হয়েছে, অবশ্যই এটা হচ্ছে ক্লিমেনসন বিজারণের মাধ্যমে হয়েছে। ক্লিমেনসন বিজারণ হচ্ছে জিঙ্ক অ্যামালগাম সাথে HCl এইটার মাধ্যমে বিক্রিয়া করে, জিঙ্ক অ্যামালগাম HCl এর মাধ্যমে বিক্রিয়া করে, তার মানে ডি নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এবার বলছে দেখো নিচের কোনটি সঠিক নয়। সো কোনটি সঠিক নয়, আমি একদম ভুলটাই তোমাদের পড়লাম, বাকিগুলো পড়ে শোনালাম না। বলছে কিটোন ফেলিং দ্রবণ পরীক্ষা দেয়, এটা ভুল, কারণ ফেলিং দ্রবণ শুধুমাত্র অ্যালডিহাইড দেয়। তো শুধুমাত্র অ্যালডিহাইড যেহেতু দেয়, অ্যালডিহাইড মানে CHO, তাহলে কিটোন কিন্তু দিবে না, কিটোনের সাথে ফেলিং দ্রবণ কোনো বিক্রিয়া করে না, বুঝতে পারছো। এবার বলছে দেখো অ্যালডিহাইডের সাধারণ ফর্মুলা কোনটি। অ্যালডিহাইডের সাধারণ ফর্মুলা হচ্ছে অ্যালকাইলের সাথে CHO। সো অ্যালকাইলের সাথে CHO দেখো এই জায়গায় দেখো অ্যালকাইল আছে CnH2n+1, তার সাথে CHO, বুঝতে পারছি না। এবার বলছে দেখো কোন যৌগটি অ্যালডল বিক্রিয়া দিবে। সো অ্যালডল বিক্রিয়া দিতে গেলে আমাদের আলফা হাইড্রোজেন থাকতে হবে, খুঁজে দেখো তো আলফা হাইড্রোজেন কোথায় আছে, CHO এর পাশে কোনো কার্বন নাই। সো আলফা কার্বন যদি না থাকে তাহলে আলফা হাইড্রোজেনও নাই। সো এই জায়গাতে আলফা হাইড্রোজেন নাই। দেখো এই জায়গাতে বেসিকটা বুঝবা, এটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড মূলক, অ্যালডিহাইডের মূলকের পাশের কার্বনকে আলফা কার্বন বলে, এই কার্বনে যে হাইড্রোজেন থাকবে সেই হাইড্রোজেনকে আলফা হাইড্রোজেন বলে। সো যদি কখনো আলফা কার্বনই না থাকে তাহলে কিন্তু আলফা হাইড্রোজেন থাকার কোনো সম্ভাবনা নাই। এই জায়গায় দেখো বেনজিনের উপর CHO আছে, সো এটা হচ্ছে আমাদের বেনজিন,
এই বেনজিনে এখানে বন্ড আছে ডাবল বন্ড, এখানে সিঙ্গেল বন্ড, এর সাথে CHO। সো এই জায়গায় যে কার্বন, এই কার্বনের 4টা হাতে কোনো হাইড্রোজেন নাই, তার মানে এই বেনজিনের CHO মূলকের এই পয়েন্টে কোনো হাইড্রোজেন নাই, ঠিক আছে। বাট এই জায়গায় খেয়াল করো CHO মূলকের পাশে CH3, মানে এই জায়গাতে কিন্তু আমাদের আলফা হাইড্রোজেন আছে। সো সি নাম্বার আমাদের এখানে কারেক্ট আনসার আসে। পরবর্তীতে 12 নম্বর দেখো, বলছে CH3CHO CH3CO CH3 এই দুইটার মধ্যে পার্থক্য সূচক পরীক্ষা কোনটি? একটা অ্যালডিহাইড, একটা কিটোন। সো অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে পার্থক্য করার জন্য আমরা টলেন এবং ফেলিং দ্রবণ এই দুইটা ব্যবহার করি। এখানে দেখো আমাদের টলেন রিয়েজেন্টটা সরাসরি দেয়া আছে, টলেন রিয়েজেন্টটা সরাসরি দেয়া আছে। টলেন রিয়েজেন্টটা কি? অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট। সো দুইটা অ্যামোনিয়া সিলভার এবং এখানে NO3, এটাকে বলে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট। সো এটা হচ্ছে অপশন সি তে আছে, অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট। এবার বলছে দেখো কোনটি হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? সো হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ কোনটা করবে না? হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য আমাদের মাস্ট CH3CO পাশাপাশি থাকা লাগবে, এই অংশটুকু মাস্ট থাকা লাগবে। সো এই অংশটুকু দেখো এই জায়গায় আছে, অবশ্যই আছে। কিভাবে? দেখো CH3CO বন্ড H, সো এই অংশটুকু আছে, আবার এটাও আছে। সো এটা হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করছে। দেখো এ নাম্বারটাতে CH3CO এটা নাই, সো এইটা কিন্তু অংশগ্রহণ করে না, তাহলে এটা অংশ কারেক্ট আনসার। বুঝতে পারছো? এবার বলবা ভাইয়া তাহলে এই বি নাম্বারটা কি করলো? বি নাম্বারটা তো তোমার অংশগ্রহণ করতে পারে। দেখো বি নাম্বারটাই তুমি যে অ্যালকোহলটা পাচ্ছ CH3CHOH, এখানে একটা হাইড্রোজেন। সো এইটাকে তুমি যদি জারণ করো, জারণ করলে এটা ডাবল বন্ড হয়ে যায়, কিটোন হয়ে যায়। সো কিটোন হয়ে গেলে তখন কিন্তু আবার এটা অংশগ্রহণ করে, CH3CO বন্ড হয়ে যায়। সো এই জায়গাতে তুমি CH3CO বানাই নিতে পারবা জারণের মাধ্যমে, আর এটা তো আছেই অলরেডি। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো, বেসিকটা বুঝতে পারছো। এই বেসিক লাইনটা পড়লেও তুমি বুঝতে পারবা। এবার বলছে দেখো এই জায়গাতে একটা যৌগ দেয়া আছে, এখানে একটা যৌগ দেয়া আছে, এই দুইটার মধ্যে পার্থক্য করার জন্য কোন বিকারক ব্যবহার করা যেতে পারে? সো দেখো একটা অ্যালকোহল আর একটা হচ্ছে কিটোন, ঠিক আছে, কিটোন, এটাও অ্যালকোহল, বাট এখানেও কিটোন আছে। সো ব্যাপার হচ্ছে অ্যালডিহাইড মূলক ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করলেও কিটোন মূলক করে না। সো একটা আমাদের অ্যালডিহাইড, কোনটা আমাদের অ্যালডিহাইড, এর ভিতরে একটা যৌগ হচ্ছে আমাদের বিক্রিয়া করবে অ্যালডিহাইড, আর একটা হচ্ছে আমাদের কিটোন। সো অ্যালডিহাইড এইটা, আর এটা হচ্ছে আমাদের কিটোন। সো কিটোন এবং অ্যালডিহাইডের ভিতরে তোমার আলাদা করার জন্য আমরা হচ্ছে ফেলিং দ্রবণ অথবা তোমার টলেন বিকারক ব্যবহার করতে পারি। সো এখানে যেহেতু ফেলিং দ্রবণ অপশনে দেয়া আছে, সো অপশন ডি হবে কারেক্ট আনসার। সো একটা অ্যালডিহাইড একটা কিটোন পার্থক্য করার জন্য আমরা ফেলিং দ্রবণ ব্যবহার করব। এবার বলছে দেখো নিচের কোনটি ফেলিং দ্রবণ? সো ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে না। সো ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করবে না কিটোন, কোনো কিটোন ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করবে না, সমস্ত অ্যালডিহাইড ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করবে। এবার ভালো করে খেয়াল করো, অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, সো অ্যাসিটিক অ্যাসিড মানে হচ্ছে HCOH, এটা কি বিক্রিয়া করবে? করবে না। ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড মানে HCOH, ফর্মিক অ্যাসিড। সো ফর্মিক অ্যাসিড যেটা আছে এটাও তো করে না, এটাও তো করে না, বাট ফর্মিক অ্যাসিডের একটা ফর্মিক অ্যাসিড করে, সরি ফর্মিক অ্যাসিড করে কিভাবে দেখো, ফর্মিক অ্যাসিডে এই যে HCOH আছে না, এখানে ডাবল বন্ড, এখানে OH আছে, হ্যাঁ। সো এই জায়গায় দেখো CHO পার্ট আছে, মানে অ্যালডিহাইড। ফর্মিক অ্যাসিডে অ্যাসিড হওয়া সত্ত্বেও এর ভিতরে কিন্তু অ্যালডিহাইড মূলক আছে। ফর্মিক অ্যাসিডের ক্ষেত্রে অ্যাসিড হওয়া সত্ত্বেও অ্যালডিহাইড মূলক আছে, এজন্য এটা দেয়। বাট অ্যাসিটিক অ্যাসিড দেয় না, ফর্মালডিহাইড অ্যালডিহাইড, অ্যাসিটালডিহাইড ও অ্যালডিহাইড। সো অ্যাসিটালডিহাইড ফর্মালডিহাইড এটা অ্যালডিহাইড, আর ফর্মিক অ্যাসিডের ভিতরে দেখো অ্যালডিহাইড মানে মিশ্রিত অবস্থায় আছে। এবার বলছে দেখো ফেলিং দ্রবণ এবং টলেন বিকারক দ্বারা নিচের কোন গ্রুপের পার্থক্য করা যায়? সো ফেলিং দ্রবক এবং টলেন বিকারক দ্বারা অ্যালডিহাইড কিটোনের পার্থক্য করা যায়। এবার বলছে দেখো অ্যাসিটোন এবং অ্যাসিটালডিহাইড এই দুইটার পার্থক্য হয় কোন বিক্রিয়া দ্বারা? সো অ্যাসিটোন মানে হচ্ছে কিটোন, আর অ্যাসিটালডিহাইড মানে হচ্ছে অ্যালডিহাইড। সো অ্যালডিহাইড কিটোনের পার্থক্য করা যায় টলেন বিকারক দ্বারা। বুঝতে পারছো? ইয়েস, বুঝতে পারছো। এবার দেখো 18 নম্বর এমসিকিউ বলছে 3 কার্বন বিশিষ্ট একটি জৈব যৌগ জারিত করে, সো জারিত করলাম, জারিত করে Y উৎপন্ন করে। এবার যে Y উৎপন্ন করে এটা 2,4-DNPase এর সাথে হলুদ অদক্ষেপ দেয়, তার মানে অ্যালডিহাইড কিটোন যে কোনো একটা হতে পারে, কারণ তোমার অ্যালডিহাইড কিটোন দুইটাই 2,4-DNPase এর সাথে বিক্রিয়া করে, কিন্তু ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে না। তো ফেলিং দ্রবণের সাথে কে বিক্রিয়া করে না? কিটোন বিক্রিয়া করে না, তার মানে কিটোনই হবে এই দুইটার ভিতর থেকে। সো এখানে কিটোন যেটা আছে সেটা আবার X কে জারিত করে পাইছি, তার মানে X হচ্ছে আমাদের অ্যালকোহল টাইপ কিছু একটা। সো আমরা যদি দেখি CH3 CH2 CH3 এই জায়গাতে
যদি এখানে আমরা OH রাখি তাহলে এইটাকে পরবর্তীতে জারিত করে কিটোন তৈরি করা যায়। সো দেখো এই যৌগটাই আমাদের ডি নাম্বারে দেয়া আছে CH3 CHOH CH3, এটাকে জারিত করো, করলে কিটোন পাবা। সেই কিটোনকে তুমি হচ্ছে 2,4-DNPH এর সাথে বিক্রিয়া করাইতে পারবা, 2,4-DNPH এর সাথে বিক্রিয়া করাইতে পারবা। 2,4-DNPH এর সাথে বিক্রিয়া করানোর পর যখন তুমি আবার এর ভিতরে কি করবা, ফেলিং দ্রবণ দিবা, তখন সে বিক্রিয়া করবে না। সো এই দেখো এই জায়গায় বেসিকটা দেয়া আছে। এখানে আমাদের প্রথমে তোমার হচ্ছে অ্যালকোহল আছে, অ্যালকোহলকে জারণ করলে কিটোন পেলাম, কিটোনের সাথে 2,4-DNPH বিক্রিয়া করলো কিন্তু ফেলিং দ্রবণ বিক্রিয়া করলো না। একদম সিম্পল সিম্পল জিনিস। এবার বলছে দেখো অ্যাসিটোন বিজারিত হয়ে কি উৎপন্ন করে, আমাদের অ্যাসিটোন বিজারিত হয়ে। সো অ্যাসিটোন যে জিনিসটা আছে, অ্যাসিটোনের সংকেত দেখো CH3COCH3, দ্যাট ইজ অ্যাসিটোন। এই জিনিসটাকে তুমি যদি এখন বিজারণ করো তাহলে কি উৎপন্ন হবে, এটা বিজারণ করলে এই জায়গায় অবশ্যই OH তৈরি হবে, বিজারণ মানে হাইড্রোজেন যাবে আর এখানে আরেকটা হাইড্রোজেন আসবে। সো অ্যাসিটোন বিজারণ করলে অ্যালকোহল তৈরি হয়, কিন্তু সেই অ্যালকোহল কিন্তু সাধারণ অ্যালকোহল না, 2 ডিগ্রি অ্যালকোহল। সো এটাকে বলে আইসোপ্রোপাইল অ্যালকোহল। তার মানে অ্যাসিটোনকে বিজারণ করে আমরা আইসোপ্রোপাইল অ্যালকোহল পাই। খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, আসার মতো একটা এমসিকিউ, বেসিক এমসিকিউ, এজন্য অনেক বেশি গুরুত্ব এটার। আচ্ছা এবার বলছে দেখো এই জায়গায় বেনজিনের উপর CHO মানে অ্যালডিহাইড দেয়া আছে, এর সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড নিচ্ছি, নিলে বিক্রিয়া করলে আমাদের এখানে অ্যালকোহল প্রস্তুত করলো। তার মানে আমরা অ্যালডিহাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে অ্যালকোহল পাইলাম আর এটা পাইলাম। এটা কিন্তু ক্যানিজারো বিক্রিয়া। ক্যানিজারো বিক্রিয়া কেন, কারণ এই জায়গাতে আলফা হাইড্রোজেন বিহীন আছে, আলফা হাইড্রোজেন বিহীন আছে। আলফা হাইড্রোজেন বিহীন থাকলে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন বিক্রিয়া করবে 2 মোল বিক্রিয়া করে এটা আর এটা উৎপন্ন করবে, একটা অ্যালকোহল আর একটা অ্যাসিডের জাতক। ঠিক আছে, সো এটাকে বলা হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া, ক্যানিজারো বিক্রিয়া। আচ্ছা তোমরা যারা ক্যানিজারো বিক্রিয়া, অ্যালডাল ঘনীভবন বিক্রিয়া এগুলা পারো না, তারা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাইতে পারো তোমাদের জন্য অর্গানিকের কোনো রিভিউ ক্লাস নেওয়া লাগবে কিনা। আমি অর্গানিকের 2টা রিভিউ ক্লাসের মাধ্যমে টোটাল অর্গানিকের সমস্ত ইম্পর্টেন্ট রিঅ্যাকশনগুলোকে তোমাকে শেখাই দিতে পারবো। সো যদি তোমাদের লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, ইনশাল্লাহ আমি চেষ্টা করব 2টা ক্লাসের মাধ্যমে টোটাল অর্গানিককে একদম সুন্দর মতো দেখিয়ে দিতে, সুন্দর মতো দেখিয়ে দিতে, একদম সুন্দর মতো দেখিয়ে দিতে। ওকে এবার আসো পরবর্তীতে বলছে দেখো এই CHO CH3CHO এই দুইটার মধ্যে পার্থক্য করার প্রয়োজন, এই দুইটার মধ্যে পার্থক্য করার প্রয়োজন, CHO এবং এই CHO এই দুইটার মধ্যে পার্থক্য করার প্রয়োজন। তো আমরা যদি অ্যালডিহাইড এবং ফর্মালডিহাইড এই দুইটার মধ্যে পার্থক্য করতে যাই, দেখো অ্যালডিহাইড যৌগটার ভিতরে এই CHO এই যৌগ আছে না, এই যে এই যৌগের ভিতরে কিন্তু CH3CO এই বন্ড নাই, বাট দেখো CH3CHO এই যৌগের ভিতরে CH3COH আছে, মানে CH3CO আছে। সো CH3CO থাকলে এই আয়োডোফর্ম দিবে, এই আয়োডোফর্ম দিবে না। সো এই দুইটা যৌগের ভিতর পার্থক্য হচ্ছে একটা আয়োডোফর্ম দেয়, একটা আয়োডোফর্ম দেয় না, দ্যাটস ইট, এইটুকুই পার্থক্য। এবার বলছে দেখো টলেন বিকারক কোনটি এবং কোন ধরনের যৌগ শনাক্তকরণে ব্যবহৃত হয়। আমরা জানি টলেন বিকারক হচ্ছে অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট সলিউশন এবং এটি অ্যালডিহাইড শনাক্তকরণে ব্যবহার হয়। বলছে কোন যৌগটি ক্যানিজারো বিক্রিয়া দেয় না, ক্যানিজারো বিক্রিয়া দেয় না হচ্ছে আলফা হাইড্রোজেন বিহীন যারা আছে তারা ক্যানিজারো বিক্রিয়া দেয়। সো আলফা হাইড্রোজেন বিহীন না হলে সে ক্যানিজারো বিক্রিয়া দেয় না, মানে আলফা হাইড্রোজেন যুক্ত হলে সে ক্যানিজারো বিক্রিয়া দিবে না। সো প্রথম যৌগটাই দেখো আলফা হাইড্রোজেন যুক্ত, এই জন্য এই ক্যানিজারো বিক্রিয়া দেয় না, বাট এইটা বিহীন, এইটা বিহীন, এইটা বিহীন, এগুলো সব ক্যানিজারো বিক্রিয়া দেয়। ঠিক আছে, এবার 24 নম্বর এমসিকিউ বলছে দেখো একটি জৈব যৌগ টলেন বিকারক পরীক্ষায় চকচকে সিলভার দর্পণ সৃষ্টি করে। সো টলেন বিকারক পরীক্ষায় সিলভার দর্পণ সৃষ্টি হলো। সো অবশ্যই যৌগটি কি প্রকারের হবে, অবশ্যই অ্যালডিহাইড হবে। অ্যালডিহাইড টলেন বিকারকের সাথে চকচকে সিলভার দর্পণ সৃষ্টি করে। নিম্নের যৌগগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বেশি সক্রিয়, সো এইগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বেশি সক্রিয়, ভালো করে খেয়াল করবা। অ্যালডিহাইড কিটোনের ভিতরে সক্রিয়তার দিক দিয়ে এটার ব্যাখ্যা আছে, তারপর কিন্তু এখানে ব্যাখ্যা দিচ্ছি না। সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে ফর্মালডিহাইড, এর চেয়ে কম সক্রিয় হচ্ছে অ্যালডিহাইড। এবার এই অ্যালডিহাইডে কার্বন সংখ্যা যত বাড়তে থাকবে সক্রিয়তা তত কমতে থাকবে, অ্যালডিহাইডে কার্বন সংখ্যা যত বাড়তে থাকবে সক্রিয়তা তত কমতে থাকবে। আর সবচেয়ে কম সক্রিয় হচ্ছে কিটোন। ঠিক আছে, সো কিটোনের কার্বন সংখ্যা যত বাড়ে সক্রিয়তা তত কমে। সো এই জায়গায় আমাদের সবচেয়ে বেশি সক্রিয় যেহেতু ফর্মালডিহাইড, সো আমাদের উত্তর হবে হচ্ছে ফর্মালডিহাইড। ঠিক আছে, এবং এখানে একটা জিনিস মনে রাখবা যে আর বৃদ্ধির সাথে সাথে সক্রিয়তা কমে যায়, আর বৃদ্ধির সাথে সাথে সক্রিয়তা কমে যায়। 26 নম্বর এমসিকিউ বলছে নিচের কোনটি ক্যানিজারো বিক্রিয়া দেয়। সো ক্যানিজারো বিক্রিয়া দেওয়ার জন্য আমাদের আলফা হাইড্রোজেন বিহীন যৌগ থাকা লাগবে, সেটা হচ্ছে HCHO আলফা হাইড্রোজেন বিহীন। এর সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড নিব 50%, নিলেই তোমার এইটা 2 মোল বিক্রিয়া করবে। সো এটা 2 মোল বিক্রিয়া করছে, দেখো এটা 2 মোল 50% এর সাথে এবং একটা অ্যালকোহল একটা অ্যাসিডের জাতক তৈরি করছে। সো এইটাই হচ্ছে আমার ক্যানিজারো বিক্রিয়া, মনে আছে।
আচ্ছা, একটা জিনিস, কিছু ট্রিক শিখতে হবে, যেমন ওজনীকরণের ট্রিক শিখতে হবে, ঠিক আছে, ওজনীকরণের ট্রিক শিখতে হবে, ক্যানিজারোর ট্রিক শিখতে হবে, অ্যালডল ঘনীভবনের ট্রিক শিখতে হবে। এইগুলা ছোট ছোট ট্রিক শিখতে হবে। এই ট্রিকগুলো যদি না জানো তাহলে আমার হচ্ছে যে লিখবা যে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া মিল্টন ভাইয়া, ক্যানিজারো বিক্রিয়া মিল্টন ভাইয়া, তারপর হচ্ছে ওজনীকরণ বিক্রিয়া মিল্টন ভাইয়া। আমার ভিডিওস আছে ছোট ছোট, ওগুলাতে আমি সব ট্রিকগুলা দেখাইছি, ওগুলা দেখলেই তুমি পারবা। বুঝতে পারছো? এবার দেখো রিটেনে আমাদের কিরকম কোশ্চেন আসছে, বলছে অ্যালডিহাইল মূলকের শনাক্তকরণ ব্যাখ্যা করো। সো অ্যালডিহাইল মূলকের শনাক্তকরণ রিটেনে আসছে, তার মানে এই জায়গায় ফর্মালডিহাইডকে আমরা টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে সিলভার দর্পণ সৃষ্টি করলাম, এটাই হচ্ছে আমার অ্যালডিহাইডের শনাক্তকরণ। ঠিক আছে, এবার পরের যে রিটেনটা আছে এটা খুব ইন্টারেস্টিং একটা রিটেন, কোশ্চেনটা অ্যানালাইসিস করলে বুঝবা। প্রথম যে বিক্রিয়াটা আছে এখানে এক্স কে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে অ্যাকুয়াস সলিউশন দিছি, মানে এখানে একটা প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে, তারপর সেটাকে জারণ করছি করে ফেলিং দ্রবণে দিছি, সেইটাকে আবার 2,4-DNPH দিলে হলুদ অদক্ষেপ দেয়, তার মানে এটা অ্যালডিহাইড অথবা কিটোন, কিন্তু সেটা ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে কোনো পরিবর্তন হয় না, মানে সেটা কিটোন, এটা বোঝা যাচ্ছে। এখন কিটোনটা এইটা থেকে তৈরি করতে হবে। সো এই জায়গায় যে যৌগটা আছে, এই জায়গায় যে যৌগটা আছে এক্সটা আসলে আমাদের কি দেখো, C4H9Br। সো এইটা দিয়ে তুমি কিটোন তৈরি করতে পারবা কখন? কিটোন তৈরি করতে গেলে অবশ্যই তোমার CH2CH এই জায়গায় Br দিতে হবে এবং এখানে CH3 দিতে হবে। সো বিআরটা মাঝখানে একটা কার্বনে হবে, তাহলে এখান থেকে কিটোন তৈরি করা সম্ভব। এখন এই যৌগের সাথে যখনই আমি কি দিব, আমি এই যৌগের সাথে যখনই আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড দিব, তখন এই পটাশিয়াম আর এই ব্রোমিন উঠে যাবে, এই অক্সিজেন এখানে চলে আসবে, অক্সিজেন এসে এখানে অ্যালকোহল প্রস্তুত করবে। পরবর্তী স্টেপে যখনই তুমি জারণ করবা অক্সিজেন দিয়ে, তখন এই জায়গাতে CO তৈরি হয়ে যাবে। সো CA তৈরি হয়ে গেলে CH3 CH2 CO CH3 এটা তৈরি হয়। সো এইটা দেখো একটা কিটোন তৈরি হলো। এই যে কিটোন তৈরি হলো এ কিন্তু 2,4-DNPH এর সাথে বিক্রিয়া দেয়, বাট ফেলিং দ্রবণে বিক্রিয়া দেয় না। সো এই যে জিনিসটা ব্যাখ্যা করলাম, এটাই তোমাকে স্টেপ বাই স্টেপ 4টা স্টেপে লিখতে হবে, লিখতে পারলেই ইউ আর সাকসেসফুল। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। আশা করি এই ক্লাসটি জুড়ে তুমি অনেক অনেক কিছু শিখতে পারছো। কিছু কিছু জিনিস আমি জাস্ট সিম্পলি রিভিউ করে গেছি, ব্যাখ্যা করতে গেলে ক্লাস ডিউরেশন আরো 1.5 ঘন্টা 1 ঘন্টা এক্সট্রা হয়ে যেত, এই জন্য আমি রিভিউ করে গেছি। সো যেই জিনিসপত্রগুলো তোমার রিভিউ মনে হয়েছে যে আর একটু ডিটেল দরকার, আমাকে কমেন্টে জানাবা, আমি সম্ভব হলে তোমাদের জন্য বেসিক ক্লাস দেওয়ার চেষ্টা করবো।